হ্যালো বন্ধুরা, আমি মাইতি। আমাদের ফাইজা স্টোরি চ্যানেলের সকল প্রকার পাঠগল্প পেতে এবং শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের একজন হয়ে পাশে থাকুন। থ্যাংক ইউ। শীতের শেষ, বসন্তের শুরু, এমন ভালোবাসার শীতল পরিবেশটাকে গরম করে দিয়ে ঢাকার রাজপথে শুরু হলো অধিকার আদায়ের আন্দোলন। রাজপথ জুড়ে শুধু ভোক্তাভোগীদের আহাজারি, সবার একটাই কথা, দেশটাকে সন্ত্রাসী মুক্ত করতে হবে। দেশ দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পর থেকেই দেশের অতল গভীরে থাকা শোরেরা জেগে উঠল আর শুরু করলো দেশবাসীর উপর নারকীয় সব অত্যাচার। সবার একটাই দাবি, সরকার দেখেও কেন না দেখার ভান করছে, নাকি ভেতরে ভেতরে রয়েছে তাদের ভিন্ন কোনো পরিকল্পনা। এদিকে যেমন রাজপথ উত্তাল, অপরদিকে রাতের আধারে ধানমন্ডি লেকের পাশে চলছে কিছু মানুষের সন্দেহভাজন আনাগোনা। তোদেরকে বলেছি না জলদি মালগুলো গোডাউনে শিফট করবি, তাহলে এখনো কেন করিসনি? বস, পেরা নিয়েন না, আজকে রাতের মধ্যেই সব গেঞ্জাম শেষ হয়ে যাবে। কেউ দেখে ফেলার আগে কাজ সেরে ফেল। এমন সময় ঝোপের আড়াল থেকে ক্যামেরার শাটার বন্ধ হওয়ার শব্দ এলো। সবাই সতর্ক হয়ে গেল। এটা কিসের শব্দ হলো? বস, এটা তো ক্যামেরার শব্দ মনে হলো। পুরো জায়গা কভার দে, দেখ কে লুকিয়ে আছে, ধরে নিয়ে আয় আমার কাছে। জি বস। তখনই ঝোপের পেছনে শব্দ হলো। সবাই ওদিকে লাইট ছুটতেই একটি মেয়েকে পালাতে দেখলো। ওই পালাচ্ছে, শালিকে ধরে নিয়ে আয় আমার কাছে। মেয়েটা ধানমন্ডি লেকের মাঝ বরাবর রাস্তা দিয়ে কক্কল দৌড়াচ্ছে, পেছনে কয়েকটি সন্ত্রাসী। মেয়েটিকে ধাওয়া করতে করতে তারা হাইওয়েতে উঠে গেল। মেয়েটি যে রাস্তা পার হতে লাগলো দৌড়িয়ে, ঠিক তখনই একটি ট্রাক এসে মেয়েটিকে পিষে চলে গেল। মেয়েটির রক্তাক্ত শরীরটি রাস্তায় নিথর হয়ে পড়ে থাকতে দেখে সন্ত্রাসীগুলো থেমে গেল। মেয়েটির খেল খতম, ওর ব্যাগটা নিয়ে আয়, এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না আমাদের। একজন মেয়েটির ব্যাগ তুলে আনলো। তারপর সবাই নিমিষে রাতের আধারে গায়েব হয়ে গেল। আর পরে রইল নাম না জানা মেয়েটির নিথর দেহ। ঢাকা ভার্সিটি গেট দিয়ে হুড় করে বাইক ও গাড়ির ঢোল ঢুকে পড়ল। সবাই তাকিয়ে রইল গাড়িগুলোর দিকে। সবাই জানে কি হতে চলেছে। প্রায় প্রতি সপ্তাহেই এমন গাড়ির ঢল দেখা যায় ভার্সিটির ভেতরে। গাড়িগুলো থামতেই মাঝখানে একটি বিশাল গাড়ি থেকে নেমে এলো আশিক, বর্তমানে হেলথ মিনিস্টারের ভাগ্নে এবং বিজনেস টাইকুন ও কালো ব্যবসায়ী আশরাফ খানের ছেলে। আশিক গাড়ি থেকে নেমে সোজা প্রিন্সিপালের রুমে ঢুকে গেল। প্রিন্সিপাল স্যার আশিককে দেখে চমকে উঠল, কারণ তার আশিক সম্পর্কে বেশ ভালোই ধারণা রয়েছে সে কি করতে পারে। আশিক, তুমি কোনো সমস্যা হলে আমাকে বলতে পারতে, আমি নিজে চলে আসতাম। আশিক শয়তানি হাসি দিয়ে, আমার সমস্যা তো আপনি। প্রিন্সিপাল স্যার ঘাবড়ে গেলেন। তোমার কথার মানেটা বুঝলাম না। আশিক উত্তর না দিয়ে সোজা প্রিন্সিপালের কলার ধরে তাকে টেনে বাইরের ফিল্ডে নিয়ে গেল। সবাই উৎসুক জনতা হয়ে দেখতে থাকলো। সবাই আশিকের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে অবগত। গত 2-3 বছর ধরেই আশিক তার অপকর্ম চালিয়ে যাচ্ছিল, আর এখন দেশের আইন ব্যবস্থার অপারগতাই আশিক আরও ভয়ঙ্কর হয়ে উঠেছে। ক্যাম্পাসটাকে নিজের আড্ডার জায়গা বানিয়ে ফেলেছে। মাঝে মাঝে গুজব রটে আশিক বর্তমানে দেশের কুখ্যাত গ্যাং ব্ল্যাক ড্রাগনের সদস্য, আর এই গ্যাংয়ের সদস্য এক একজন মানুষরূপী দানব। এ কি আশিক, তুমি আমাকে এভাবে টেনে হিসড়ে কেন নিয়ে আসলে? তুমি কি ভুলে গেলে আমি এই ভার্সিটির প্রিন্সিপাল? আশিক আশেপাশে জনতার দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিল প্রিন্সিপালের গালে। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে রইল, কারোর সাহস নেই আশিকের বিরুদ্ধে কথা বলার। প্রিন্সিপাল হতবাক গলায়, আশিক, তুমি আমাকে মারলে, আমার অপরাধটা কি? চুপ! গতকাল আমারই এক ছোট ভাইকে এই ক্যাম্পাস থেকে গাদ ধাক্কা দিয়ে বের করে দিয়েছে তোর স্যারেরা, আর তুই কিনা সেটা সাপোর্ট করেছিস। একবারও ভাবলি না আমার কানে আসলে কি হবে? তুই জানিস না আমি কার লোক? কিন্তু ওই ছেলেটা একজন মেয়ের ওড়না ধরে টান দিয়েছে, আগে ক্যাম্পাস থেকে বের করে দিতে বাধ্য হয়েছি আমি। ওন্না ধরে টান দিয়েছ তো কি হয়েছে? তোর মেয়ে তার ওন্না ধরে টান দেয়নি, অবশ্য তোর মেয়েও খাঁচা হয়েছে। শেষের কথাটা একটু জিভ চেটে তারপর বলল আশিক,
প্রিন্সিপাল স্যার কান্নায় ভরা দৃষ্টি নিয়ে আশেপাশে তাকালো। সকল ছাত্রছাত্রী ও স্টাফরা প্রিন্সিপালকে বেইজ্জত হতে দেখছে, অথচ কেউ কিছু বলছে না। সবার হাতে ফোন চলে এসেছে। হয়তো এই ফুটেজ কিছুক্ষণের মধ্যেই দেশব্যাপী ভাইরাল হয়ে যাবে। অবশ্য তার নিজেও কিছু বলেনি এখানে। আশিক সবার উদ্দেশ্যে বলল, আমি আবারও বলছি, এই ক্যাম্পাস আমার দখলে। আমি যা ইচ্ছে তাই করব। আমার ছেলে পেলে যা ইচ্ছে তাই করবে। যদি কেউ ভাগড়া দেওয়ার কথা ভাবিস, সবাইকে কেটে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব, গোল্ডেন ড্রাগনের কসম। যেভাবে ক্যাম্পাস কাঁপিয়ে এসেছিল ঠিক সেইভাবে ক্যাম্পাস কাঁপিয়ে আবার চলে গেল তারা। প্রিন্সিপাল স্যার ভেজা চোখ নিয়ে নিচের দিকে তাকিয়ে রইলেন আর ভাবলেন কবে এই অন্যায় অবিচারের ইতি ঘটবে। অতঃপর যা হওয়ার তাই হলো। প্রিন্সিপাল স্যারকে থাপ্পড় মারার ভিডিও দেশব্যাপী ভাইরাল হয়ে গেল। সারা দেশের ছাত্র জনতা জেগে উঠল। রাজপথের আন্দোলন তীব্র থেকে তীব্র হলো, কিন্তু আশিক প্রশাসনে ধরাছোঁয়ার বাহিরে। সে দিনের আলোর মতো উদয় হয়ে আবার রাতের আঁধারে মতো উধাও হয়ে যায়, যেন জীবন্ত ভূত। দুদিন পর ক্যাম্পাসে নীল শাড়ি পরা এক মেয়ে স্কুটি চালাতে চালাতে প্রবেশ করলো। সাধারণ কোনো ওকেশন ছাড়া ক্যাম্পাসে কোনো মেয়ে শাড়ি পরে না, তাই মেয়েটি সবার নজর কাড়ল। অবশ্য মেয়েটির অতিরিক্ত সৌন্দর্যতাও একটি কারণ তার সবার নজর কাড়ার। মেয়েটি স্কুটি পার্কিং করে একজন ছেলেকে জিজ্ঞাসা করলো, সোজা প্রিন্সিপালের রুমে চলে গেল। আমি কি ভেতরে আসতে পারি? আরে তানিশা, ভেতরে আসো। কতদিন পর তোমাকে দেখলাম। চেয়ারে বসো। তানিশা হাসতে হাসতে চেয়ারে বসলো। আসলে স্যার, অনেক দিন দেশের বাইরে ছিলাম, তাই কারোর সাথে তেমন একটা দেখা করতে পারিনি। তা বুঝলাম। তা আজ আমার কাছে কি মনে করে আমি তোমাকে কি সাহায্য করতে পারি? তানিশা এদিক সেদিক তাকিয়ে নিচু গলায় প্রিন্সিপাল স্যারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলল। প্রিন্সিপাল স্যার খানিকটা ভীতু গলায় প্রশ্ন করলো, তুমি কি এটা সত্যিই করতে পারবে? ব্যাপারটা ভীষণ রিস্কি। তানিশা হালকা হেসে বলল, আই এম ফুললি কনফিডেন্ট। আপনি আমাকে ফুল সাপোর্ট দিন, তারপর জাস্ট ওয়েট অ্যান্ড সি। প্রিন্সিপাল স্যার গভীর চিন্তায় ডুবে গেলেন। তিনি এখন যে পদক্ষেপ নিতে চাচ্ছেন, তারপরে আবার এই ক্যাম্পাসটি রক্তে লাল হতে চলেছে। হয়তো নিয়তিতে তাই লেখা। গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের একটি ড্রাগের শিপমেন্ট আসতে চলেছে সুন্দরবনের নদীর পথ ধরে। রাতের আধারে পুরো ব্যাপারটা ধামাচাপা দেওয়ার জন্য যত আয়োজন দরকার তা করা হয়েছে। লঞ্চ ভর্তি গার্ড, সাথে আধুনিক অস্ত্র। নদীর পাড়ে দাঁড়িয়ে অপেক্ষা করছে আশিক। আজ তার জন্য অনেক গুরুত্বপূর্ণ দিন। আজ এই শিপমেন্ট সে যথাযথভাবে পূরণ করতে পারে, গ্যাংয়ের অন্যতম একজন মেম্বার হয়ে যাবে। তাই সে আজ কোনোভাবেই এই সুযোগটাকে হাতছাড়া হতে দিবে না। আশিক বারবার ফোন দেখছে। শিপমেন্ট আসার সময় হয়ে এসেছে, অথচ লঞ্চে দেখা নেই। কি ব্যাপার, শিপমেন্ট কোথায়? এতক্ষণে তো চলে আসার কথা। হঠাৎ নদীর বাঁকে হলদে আলোর শিখা দেখা গেল। ধীরে ধীরে সেই আলোর শিখা আগুনের ফুলকিতে রূপ নিল। আশিক ও তার দলবল দেখতে পেল আগুনে জ্বলন্ত ধ্বংস একটি লঞ্চ তাদের দিকে এগিয়ে আসছে। লঞ্চটি তীরে ভিড়তে সবাই সাতটিয়ে উপরে উঠল। আশিক দেখতে পেল সব গার্ডদের লাশ বিভৎস অবস্থায় এদিক সেদিক ছড়িয়ে রয়েছে। কারোর হাত নেই, কারোর পা নেই, কারোর গলা এফর ওপর হয়ে রড বেরিয়ে গিয়েছে, তো কারোর কপালে বুলেটের চিহ্ন। আশিক দ্রুত ড্রাগ যে জায়গায় রাখা ছিল সেখানে ছুটল। গোডাউন ভর্তি শুধু মাদকের ধ্বংসাবশেষ পড়ে আছে। আশিকের মনে ভয় আর রাগ দুটো সমান পরিমাণে ঢুকে গেল। সে এবার গ্যাংকে কি জবাব দিবে? আর গোল্ডেন ড্রাগনের মালে হামলা দেওয়ার সাহসী বা কাদের ছিল? আশিক এইদিক ওদিক তাকালো, সবে মারা পড়ে আছে। হঠাৎ দেখতে পেল একজনের শরীর নড়ছে। আশিক তার কাছে গিয়ে বসলো। তার শরীর রক্তে ভিজে গেছে। এসব কে করেছে? কারা করেছে? নাম বল আমাকে। একজন ব্ল্যাক ড্রাগন। লোকটি শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। আশিকের হাঁটু কাঁপছে ভয়ে। ব্ল্যাক ড্রাগনের নাম পুরো পৃথিবীর মাফিয়া জগতে রয়েছে, কিন্তু তাকে আজ পর্যন্ত কেউ দেখতে পায়নি। সে কোন দেশ থেকে তার কার্যক্রম পরিচালনা করে এটাও তার অজানা। তবে শুধু এটাই শোনা যায় যে সে একবার যাকে বা যে দলকে টার্গেট করে সেই গ্যাংয়ের বাপ দাদা পর্যন্ত লাশ হয়ে যায়। আশিক মনে মনে ভাবল, ব্ল্যাক ডায়মন্ড কি বাংলাদেশে চলে এসেছে?
ব্ল্যাক ড্রাগনের সাথে গোল্ডেন ড্রাগনের কিসের শত্রুতা? দেশে কি রক্তের বন্যা বইবে এবার? হঠাৎ আশিকের কানে টিকটিক শব্দ এলো। আশিক ঘটনাটা আজ করতে পেরে দ্রুত লঞ্চ থেকে লাফ দিয়ে সরে গেল। আর মুহূর্তেই আশিকের লোকবল সহ লঞ্চটি বিস্ফোরণ হয়ে গেল। আশিকের পুরো শরীর কাদায় ডুবে গেছে, তার চোখে রাগে লাল হয়ে গিয়েছে। ব্ল্যাক ড্রাগন, তোকে পাতাল থেকে খুঁজে বের করে হলো মারবো আমি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল ফটকে সেদিন ছিল অসংখ্য ছাত্রছাত্রীর আনাগোনা। কেউ ক্লাসের তাড়া নিয়ে দৌড়াচ্ছে, কেউ আড্ডায় মশগুল। গেটের সামনে চায়ের স্টল থেকে শুরু করে পাশের রাস্তার টং দোকান, সব জায়গাতেই ব্যস্ততা। ঠিক এমন সময় গেট দিয়ে ঢুকলো একটা ছেলে। সাধারণ পোশাক, মলিন গায়ে রং, চেহারায় ক্লান্তির ছাপ। ছেলেটার পরনে শার্টটা পুরনো, পায়ে হাওয়াই চপ্পল, গায়ের ঘামে গন্ধ। যে কোনো সাধারণ চোখে দেখলে মনে হবে গ্রামের একটা ছেলেকে ভুল করে কেউ যেন শহরে পাঠিয়ে দিয়েছে। এই দেখ, আমার একটা খ্যাত ঢুকেছে। রোদেলা হাসতে হাসতে তার বন্ধুদের সাথে বলল। রোদেলা এই ক্যাম্পাসের বিখ্যাত এক দুষ্টু মেয়ে। বাবার টাকা আর ক্ষমতার গর্বে সে প্রায় নতুনদের অপমান করে, মজা নেই। তার বাবা এলাকার স্থানীয় এমপিও বটে। রোদেলার পাশ থেকে তার বয়ফ্রেন্ড তুহিন আর তার বন্ধুরা উচ্চস্বরে তাকে ডাক দিল। এই ক্ষেত, এদিকে আয়। ছেলেটি একবার এদিক সেদিক তাকিয়ে নিশ্চিত হলো যে তাকেই ডাকছে। হ্যাঁ রে ছোট লোক, তোকেই ডাকছি। ছেলেটি এগিয়ে এলো। তোর নাম কি? তুই কি গোসল করা ভুলে গেছিস নাকি? এত গন্ধ কেন তোর শরীরে? জি, আমার নাম শুভ। তোকে তো এর আগে এই ফার্স্টে দেখিনি। কোন বস্তি থেকে উঠে এলি? রোদেলা সামান্য টিটকারি মেরে কথাগুলো বলল। শুভ মুখ নিচু করে মাটির দিকে তাকিয়ে আছে, একবারের জন্য প্রতিবাদ করলো না। রোদেলা আর তুহিনের দেখা দেখে বাকিরাও শুভকে নিয়ে ঠাট্টা করছে, কেউ ভিডিও করছে, তবুও শুভর মুখে কোনো অভিব্যক্তি নেই। জি, আমি এবার ফার্স্ট ইয়ারে। মাথা নত করে শুভ উত্তর দিল। তুহিন ওর কাঁধে হাত রেখে বলল। রোদেলা কি তুই কোন ইয়ারে পড়িস তা জিজ্ঞাসা করেছে নাকি? তোর বাসা কই তা জিজ্ঞাসা করেছে? বেশি ভাব দেখাস নাকি? এখান এই পুঁতে রেখে দেবো শালা। ঠিক তখনই পেছন থেকে একজনের গলা ভেসে এলো। তোমাদের কি লজ্জা করে না এভাবে একজনকে অপমান করতে? সবাই ঘুরে দেখলো ক্যাম্পাসের সবার প্রিয় ম্যাডাম তানিশা রহমান। বয়সে তরুণী হলেও তার ব্যক্তিত্ব অসাধারণ। নতুন জয়েন হওয়ার পর ছাত্রছাত্রীদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়ে গেছেন তিনি। তুহিন কাঁধ থেকে হাত নামিয়ে একটু হেসে বলল। আরে ম্যাডাম, মজা করেছি, কিছু মনে করবেন না। তানিশা কড়া চোখে তাকিয়ে বললেন। যদি আবার এমন দেখি তখন কিন্তু অফিসে নিয়ে যাব। রোদেলা উঠে দাঁড়িয়ে অন্যদিকে তাকিয়ে সামান্য দেমাগ দেখিয়ে বলল। ম্যাম, আপনি তো ভুলে গেছেন যে আমি কার মেয়ে। তানিশা আর চোখে তাকিয়ে বলল। না, আমি ভুলিনি। তবে এই ক্যাম্পাসে কোনো ভুল হতে দেখলে আমি দেখব না কে কার মেয়ে কিংবা কে কার ছেলে। কেউ আর কিছু না বলে চলে গেল। রোদেলা তানিশাকে প্রচণ্ড পরিমাণে হিংসে করে। তানিশা প্রথমত অল্প বয়সী, রোদেলাদের থেকে 3-4 বছরের বড় হবে, তারপরে দেখতে চরম সুন্দরী। রোদেলাও তার সামনে কিছু না। শুভর দিকে তাকিয়ে তানিশা হালকা হাসলো। তুমি ঠিক আছো? শুভ একটু হেসে মাথা ঝুঁকিয়ে সম্মতি জানালো। জি ম্যাম। তুমি কি এবার ফার্স্ট ইয়ারে? কিন্তু তোমার বয়স তো আমার সমানই মনে হচ্ছে। শুভ একটু ইতস্তত করে বলল। আসলে ম্যাম, আমি অর্থনৈতিক সমস্যার কারণে পড়ালেখা চালিয়ে যেতে পারিনি, তবে এবার ভেবেছি অন্তত গ্র্যাজুয়েশনটা শেষ করব। ভালো সিদ্ধান্ত নিয়েছো। তুমি ক্লাসে যাও, ক্লাসে দেখা হচ্ছে। শুভ ক্লাসের দিকে গেল। তানিশা এক নজরে তার দিকে তাকিয়ে রইল। ছেলেটি অদ্ভুত, তার চোখে রহস্যের ছোটাছুটি, যেন কিছু চলছে ছেলেটির মধ্যে। আবার অদ্ভুত এক মায়াও কাজ করছে ছেলেটির প্রতি। দিনগুলো এভাবেই যাচ্ছিল, কিন্তু শুভর জীবন সহজ ছিল না। প্রতিদিনই কেউ না কেউ তাকে নিয়ে হাসাহাসি করত। তার খ্যাতমার্কার চেহারা দেখে কেউ মিশতেও আসতো না তার সাথে। আর তাছাড়া শুভ ক্লাসের প্রথম এসেও শেষ বেঞ্চে বসতো আর সবার আগে ক্যাম্পাস ত্যাগ করত। তাই এই নিশ্চুপতা সবাইকে আরও সাহস দিচ্ছিল ওকে অপমান করার। তানিশা ম্যাডাম কখনো কখনো তাকে বাঁচিয়ে দিত, কিন্তু শুভ কখনোই বেশি কথা বলতো না। এই ছেলে, তুই এখানে কি করছিস? ক্যাফেটেরিয়ায় বসে শুভ এক কাপ চা খাচ্ছিল। তুহিন সহ রোদেলা তার সামনে এসে দাঁড়ালো। শুভ মুখ নিচু করে বলল। আমাকে কি এখানে বসা নিষেধ? তোর মতো গরিবের জন্য এটা
এই ক্যান্টিনা। বলে এক গ্লাস পানি শুভর গায়ে ঢেলে দিল রোদেলা। শুভ তাও কিছু বলল না, শুধু উঠে দাঁড়িয়ে ভেজা জামা নিয়ে ক্যাম্পাস ছেড়ে চলে গেল। তুহিন আর রোদেলা এদিকে শুভকে নিয়ে হাসাহাসি করতে ব্যস্ত, কিন্তু কেউ যদি শুভর ভেতরটা পড়তে পারত তাহলে সেই মুহূর্তে প্যান্ট ভিজিয়ে ফেলত। রাতে ঢাকার এক বিলাসবহুল প্যান্ট হাউসে একজন লোক ব্যস্ততার সাথে ল্যাপটপে কাজ করছে। পুরো ঘরটা আধুনিক ডিভাইস আর সিকিউরিটি ক্যামেরায় ভরা। বিশাল টেবিলের উপর রাখা আছে কয়েকটা ফাইল, আন্তর্জাতিক বিনিয়োগের কাগজপত্র। দরজায় টোকা পড়তে লোকটা বলল, ভেতরে আসো। একজন এসে বলল, স্যার, কালকের মিটিংয়ের সব ব্যবস্থা করা হয়েছে, কিন্তু আপনি কি এখনও এভাবে ঢাকায় থাকতে চান? সবাই যদি জেনে যায় আপনি কে? লোকটা চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে বলল, আমি যা করতে এসেছি সেটা না করা পর্যন্ত কেউ কিছু জানবে না। এখন যাও। লোকটি ভবিষ্যতের খুব ভয়ানক পরিকল্পনা করতেই লাগলো, যার ফলে ভবিষ্যতে দেশে মাফিয়াদের প্যান্ট নষ্ট হবে। ক্লাস শেষে শুভ লাইব্রেরির কর্নারে চুপচাপ বসেছিল, মাথা নিচু করে বই পড়ছিল। হঠাৎ তানিশা ঠিকই খেয়াল করেছিলেন তাকে। ক্লাসের সবার থেকে আলাদা এই ছেলেটা তার মনে কৌতূহল তৈরি করেছিল। এই ছেলেটির মাঝে কেন যেন সমুদ্র সমান রহস্য খুঁজে পায় তানিশা। শুভ, কি পড়ছো? হঠাৎই তানিশা পাশে এসে দাঁড়ালেন। শুভ ভরকে গেলেও নিজেকে সামলে নিয়ে বলল, ইতিহাসের একটা বই। তানিশা হেসে বলল, আচ্ছা, তুমি সব সময় বেশ চুপচাপ থাকো কেন? কারোর সঙ্গে বেশি কথা বলতে দেখি না। এর পেছনে কোনো বিশেষ কারণ আছে কি? হুম। তেমন কোনো কারণ নেই ম্যাম। আসলে ছোট থেকেই সবার অত্যাচার অবহেলা সহ্য করতে করতে এখন আর কারোর সাথে মিশতে ইচ্ছে করে না। আর আমার মতো গরিবের সাথে কেই বা মিশবে? কিন্তু সবাই তো আর এক না। আগে এই কথাটা যদি কেউ বলতো তাহলে হাসি পেত তার উপর, কিন্তু কেন জানি এখন আপনাকে দেখে কথাটা বিশ্বাস করতে ইচ্ছে করে খুব। হঠাৎ শুভর কথা ধরন চেঞ্জ হয়ে গেল। তানিশা কিছুটা ইতস্তত বোধ করল। সে আজ পর্যন্ত অনেক ছেলের সম্মুখীন হয়েছে, ভালো লাগা ভালোবাসার কথাও কম শোনেনি, কিন্তু শুভর কথা যেন সবার থেকে আলাদা। তানিশা প্রসঙ্গ পাল্টানোর জন্য বলল, আচ্ছা, তোমার বাবা মা কি করেন? তোমার ব্যাপারে তো কখনোই কাউকে কিছুই বলনি। সবাই তো আর সব কথা শুনতে পছন্দ করে না ম্যাডাম। তাছাড়া আমার গল্পটা কারো শোনার মতো না। তানিশা চোখ সরু করলেন, যেন শুভর মনের গভীরে ঢুকতে চাইছেন। তুমি হয়তো ভাবছো তোমার গল্পটা বিশেষ কিছু না, কিন্তু আমি বিশ্বাস করি সবচেয়ে নীরব মানুষদের কাছেই থাকে সবচেয়ে বড় গল্প। শুভ চুপচাপ তাকিয়ে রইল। এই প্রথম সে অনুভব করলো কেউ তার মনের গভীরটা বোঝার চেষ্টা করছে। তানিশার এই আন্তরিকতা শুভকে স্বস্তি দিচ্ছিল। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে শুভ আর তানিশার মাঝে কথোপকথনের সময় বাড়তে লাগলো। কখনো ক্লাস শেষে, কখনো ক্যাম্পাসের মাঠে। তানিশার ব্যক্তিত্ব শুভকে আকর্ষণ করছিল, আর শুভর নীরবতা তানিশাকে আগ্রহী করছিল। ক্যাম্পাসের শান্ত পরিবেশে হঠাৎই একদিন ঝড় বইয়ে দিল আশিক। আশিকের গাড়ি দেখে সবাই চিনতে পারল। আজ কার বা কাদের কপাল পূর্বে ঠিক নেই। সকালবেলা ক্লাসের সময় হঠাৎ করে মাঠে একদল ছাত্রদের মারতে শুরু করলো আশিকের ছেলেপুলেরা। আশিক গাড়ির উপর বসে সিগারেট টানছে আর তামাশা দেখছে। ছাত্রদের গায়ের জামা টেনে ছিঁড়ে ফেলা, গালাগালি, পুরো ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে গেল। শুভ দূর থেকে সব দেখছিল, কিন্তু কিছু বলল না। তানিশা খবর পেয়ে ছুটে এলো। এভাবে ক্যাম্পাসে মারামারি চলবে না, এটা একটা শিক্ষা প্রতিষ্ঠান। আশিকের চোখ তানিশার উপর গিয়ে পড়ল। এক মুহূর্তের জন্য থমকে গেল সে। প্রিন্সিপাল স্যার তানিশাকে নিয়ে আড়ালে চলে গেল। আশিক তার ছেলেদের নিয়ে চলে গেল। যার সময় সে বারবার তানিশার দিকে তাকাচ্ছিল। চোখে ছিল এক অদ্ভুত চাহনি, কামনার হাসি, কামনার চাহনি। শুভ দূর থেকে পুরো দৃশ্যটি দেখছিল। তার চোখের ভিতর জ্বলছিল চাপা রাগের আগুন, কিন্তু সে কিছু বলল না। মুখ শক্ত করে ফিরে গেল লাইব্রেরির দিকে। মনে হচ্ছিল ভেতরে কোথাও এক আগ্নেয়গিরি জ্বলে উঠছে। স্যার, আপনি আমাকে আটকালেন কেন? তুমি পাগল হলে নাকি? ও একবার খেপে গেলে কাউকে ছাড়বে না। দেখলে না, ক্যাম্পাসের কিছু ছাত্র শুধু সোশ্যাল মিডিয়ায় ওর বিরুদ্ধে প্রতিবাদী পোস্ট দেওয়ায় ওদের এভাবে মারধর করলো। তোমারও ক্ষতি ওরা দ্বিতীয়বার ভাববে না। আপনি যাই বলুন না কেন, আমি ওদের
এত সহজে ছাড়ছি না। প্রিন্সিপাল ছায় কিছু বললে না। তিনি জানেন তানিশা কেমন মেয়ে, সে একবার যা ভাবে তাই করে ছাড়ে। শুভ ক্যাম্পাস ছেড়ে মেসে ফিরছিল। হঠাৎ পথে একটা কালো গাড়ি এসে থামলো। গাড়ির কাছ নামিয়ে ভেতর থেকে একজন বলল, স্যার, আজ রাতে আপনার জন্য একটা বার্তা আছে। শুভ মাথা নাড়িয়ে বলল, আমি জানি, সময় হলে ঠিকই যাব। তার চোখে ছিল এক ভয়ঙ্কর দৃষ্টি। তানিশার সঙ্গে কাটানো সুন্দর মুহূর্তগুলোর আড়ালে এই শুভ আসলে কে? সে কি সত্যি সাধারণ একজন ছাত্র, নাকি ভয়ঙ্কর এক মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অজানা রহস্য? ঢাকার আকাশে সন্ধ্যার লালচে আভা। পুরো শহর যেন দিনের ক্লান্তি শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছে। কিন্তু ঢাকার অন্ধকারে ঘুম নেই। সেই অন্ধকারে চলছে অন্য এক খেলা, ক্ষমতার, প্রতিশোধের আর রহস্যের। কলেজ থেকে মেসে ফেরার পথে শুভর মুখে একটা অদ্ভুত শান্তি। অথচ কিছুক্ষণ আগে কালো গাড়ির মানুষটা তাকে বার্তা দিয়ে গেছে। শুভ জানে আজ রাতে কিছু একটা হবে, কিন্তু সে ভয় পায় না, বরং মনে হয় যেন সে অপেক্ষা করছিল এই মুহূর্তের জন্য। রাতের শহরটা যেন অদ্ভুত নিস্তব্ধ, কোথাও কোনো শব্দ নেই। আকাশে হালকা মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আর তার মাঝেই এক প্রান্তে সাদা কালো রঙের হুডি পরে হাঁটছে এক যুবক। তার চোখে ভয় নেই, আছে প্রতিশোধের নেশা। সে শুভ। শহরের অন্ধকারে তার পরিচয় ব্ল্যাক ড্রাগন। রাতের ভয়ঙ্কর মুহূর্ত। রাত 11টা। শহরের এক নির্জন কারখানা এলাকায় আলো ঝলমল করছে। ভিতরে চলছে অবৈধ অস্ত্রের ডিল। তানিশা আজ এখানে ছদ্মবেশে এসেছে। পুরো এলাকা ঘিরে আছে ভয়ঙ্কর সব অস্ত্রধারী। তাদের নেতা রানা ভাই, যার নামে শহরের মানুষ কাঁপে। তানিশা হঠাৎ করে সেখানে উপস্থিত হলো, মুখ ভর্তি আত্মবিশ্বাস। গুদামে পৌঁছানোর পর তানিশা দেখল চারপাশে বিশাল গাড়ির লাইন, বন্দুকধারী লোকজন, কাচের ভেতর টেবিলের উপর টাকা, ড্রাগস, সব কিছু পরিষ্কার বোঝা যাচ্ছে। সে গোপনে মাইক্রোফোন দিয়ে পুরো ঘটনা রেকর্ড করা শুরু করলো। হঠাৎ পেছন থেকে একটি ভারী কণ্ঠ শোনা গেল, আমাদের অতিথি এসেছে দেখে ভালো লাগছে। তানিশা ঘুরে দেখল মুখোশ পরা কয়েকজন ছেলে তাকে ঘিরে ধরেছে। তানিশাকে ধরে নিয়ে গোডাউনের ভেতর গেল সবাই। তাদের নেতার সামনে এগিয়ে এলো, চোখের নিষ্ঠুরতা। আপনার সাহস তো কম না, আপনি আমার ডেরায় হাজির হয়েছেন, কিন্তু এখানে সাহসী লোকদের বেশি দিন বাঁচতে দেয়া হয় না। তানিশা পালানোর চেষ্টা করলো, কিন্তু তাদের শক্তির সঙ্গে পারল না। তোমরা যা খুশি করো, সত্যিটা আমি প্রকাশ করব। কিন্তু মিস, আমি তো আর আপনাকে সেই সুযোগটা দেব না। রান্না তানিশার মাথায় পিস্তল দিয়ে আঘাত করে মাটিতে ফেলে দিল। মুখে আঘাতের দাগ পড়ছিল, তবু তানিশার চোখে ছিল সাহস। রানা পিস্তল তানিশার কপাল বরাবর ধরল। ঠিক তখনই হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। চারপাশে বিদঘুটে অন্ধকার। গুদামের ভেতরে ভয়ঙ্কর নীরবতা। হঠাৎই ছাদের দিক থেকে ভারী আওয়াজ। এক লাফে কেউ একজন মেঝেতে নামলো। বিলেনদের চোখে পড়ল শুধু একটা ছায়ামূর্তি। কোনো কথা নেই, শুধু নড়াচড়ার শব্দ। অন্ধকারের মধ্যে চিৎকার শোনা যেতে লাগলো, একজন দুজন, তারপর একে একে সব গায়ের জোরে ছিটকে পড়তে লাগলো। নেতা চিৎকার করে উঠল, কে তুই? বের হয়ে আয় সাহস থাকলে। আবারও নীরবতা। তারপর সেই গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো, পরিচিত শহরের অপরিচিত কেউ। তানিশা রক্তাক্ত মুখে তাকানোর চেষ্টা করলো, কিন্তু সে ঠিকভাবে কিছুই দেখতে পেল না, শুধু ধোঁয়াটে ছায়া। কিছুক্ষণ পর আবার বিদ্যুৎ ফিরে এলো, কিন্তু তখন সেখানে কেউ নেই। চারপাশে শুধু পড়ে আছে লাশের সারি। তানিশা মাথা তুলল, কিন্তু অন্ধকারে দেখার ক্ষমতা তখনও অস্পষ্ট। রান্না দেখতে পেল কালো হুডি পরা এক লোক হাতে চাইনিজ কুড়াল ধরে দাঁড়িয়ে আছে। রান্না চিৎকার করে পড়ল, তুই কে রে? কোনো উত্তর নেই। হঠাৎ করে রানার পাশ থেকে একজন এগিয়ে বন্দুক তুলে তাক করলো, কিন্তু তার আগে সেই ছায়ামানব তার হাত মটকে ফেল, যেন কোনো খেলনা ভাঙলো। সে চিৎকার করে মাটিতে পড়ে গেল। রানা অবাক হয়ে পড়ল, তুই কি পাগল? জানিস আমি কে? অবশেষে শুভ সামনে এলো, চোখে ভয়ঙ্কর শীতলতা। আমি পরিচিত শহরের অপরিচিত কেউ। নাম জানতে হবে না, কাজ দেখলেই চেনে নিবি। রানা বন্দুক তাক করে গুলি চালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ তার আগে লাফ দিয়ে গলায় লাথি মারল। রানা পড়ে গেল। চারপাশে থাকা গ্যাং সদস্যরা আক্রমণ করতে এসেছিল, কিন্তু শুভ যেন একা একটা পুরো দল। পেছন থেকে একজন লোহার রড নিয়ে মারতে এলো। শুভ হাত দিয়ে ধরে নিজের কোড়াল দিয়ে ওর কাঁধে সজোরে আঘাত করলো, হাত কেটে মাটিতে পড়ল। আরেকজন ছুরি নিয়ে এলো।
শুভ তারও হাত কেটে আলাদা করে ফেলল। সবাইকে মেরে শুভ রানার কাছে যায়। সে এখনো বুকের ব্যথার জন্য মাটি ছেড়ে উঠতে পারছে না। তুই এটা ঠিক করলি না। ব্ল্যাক ড্রাগন গ্যাংয়ের লোকদের সাথে পাঙ্গা নিয়ে কেউ প্রাণ নিয়ে বেঁচে থাকতে পারেনি এই দুনিয়ায়। শুভ নিজের হুডি সরিয়ে বলল, জাহান নামে তোদের বাপকে বলে দিস, ব্ল্যাক ড্রাগন এসে গিয়েছে তোদের খতম করতে। এই পৃথিবী তোদের মতো কিডদের জন্য নয়। সাথে সাথে রানার মাথা ঘাট থেকে আলাদা করে দিল শুভ। তানিশা এখনো অজ্ঞান হয়ে পড়ে আছে। শুভ তাকে দু হাতে তুলে গাড়ির কাছে নিয়ে গেল। তানিশার এখনো অল্প পরিমাণে হুঁশ আছে। সে কিছুক্ষণ ধোয়া দিচ্ছে। শুভর চেহারা অস্পষ্ট তানিশার কাছে। কে তুমি? পরিচিত শহরের অপরিচিত কেউ। তানিশার চোখ বন্ধ হয়ে গেল। সকালে টিভি খুলতেই সবখানে একই কথা। ব্রেকিং নিউজ, অশ্বযজ্ঞের ভয়ঙ্কর ডিল নস্যাৎ। অজানা ব্যক্তি বা দল সবাইকে কাবু করেছে, কিন্তু কেউ জানে না সে কে বা তারা কারা। তবে সংবাদে আরও একটা তথ্য ছিল, সেটা সবাইকে শিহরিত করলো। 4 বছর আগে এক ভয়ঙ্কর মাফিয়া ছিল, যে ঠিক এভাবে খারাপ লোকেদের ধ্বংস করত। অনেকেই ভাবছে সে ফিরে এসেছে, কিন্তু নিশ্চিত কেউ না। যদি সে ফিরে আসে তাহলে দেশে আবারও রক্তের বন্যা বইবে। এটা তো মাত্র শুরু। তানিশা হাসপাতালে বেডে শুয়ে শুয়ে নিউজটা দেখছে। মাঝরাতে অজ্ঞাত কেউ তাকে এখানে ভর্তি করিয়ে চলে গেছে, আর তার বাড়ির লোকেদের খবর দিয়েছে। তানিশার মনের মধ্যে একটাই প্রশ্ন, কে সেই মানুষটা? কেন সে তাকে বাঁচালো? আর সে আসলেই কোনো দেবদূত নাকি শয়তান? অন্যদিকে শুভ ক্যাম্পাসের বরাবরের মতো চুপচাপ বসে আছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, তবে চোখে এক ধরনের রহস্য লুকিয়ে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সকালে চিরচেনা কোলাহল। ক্লাস শুরু হতে তখনও কিছু সময় বাকি। মাঠের এক কোণে শুভ দাঁড়িয়ে আছে চুপচাপ, মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে যেন কিছু ভাবছে। গায়ে সেই একই পুরনো জামা, তবে চোখের মধ্যে গভীরতা আছে। ঠিক তখনই পেছন থেকে পরিচিত কণ্ঠস্বর এলো, তুমি কি ঠিক আছো? শুভ ঘুরে তাকালো। তানিশা রহমান ম্যাডাম তার সামনে দাঁড়িয়ে। শুভ কিছু না বলে মাথা নিচু করলো। তুমি প্রতিদিন এভাবে মুখ নিচু করে থাকো কেন? তানিশা হাসতে হাসতে বললেন, তোমার কি কারোর সঙ্গে কথা বলতে ভালো লাগে না? শুভ একটি ইতস্তত করে বলল, না, ঠিক তা নয়। তাহলে? শুভ সরাসরি জবাব দিল না। আপনি ভালো আছেন? শরীর কেমন এখন? হ্যাঁ, এখন সুস্থ আছি। আসলে সেদিন রাস্তা পার হতে গাড়ির সাথে ধাক্কা না খেলে এই 1 সপ্তাহ বন্ধ পেতাম না। এটাও মনে করো এক ধরনের অভিজ্ঞতা। তানিশা মলিনভাবে হেসে তানিশার চোখে একটা কৌতূহল খেলা করছিল, একটা অদ্ভুত আকর্ষণ যার কারণ সে নিজেও জানে না। এই ছেলেটার মধ্যে যেন একটা রহস্য আছে, একটা চাপা ব্যক্তিত্ব যা শুভ যতই লুকানোর চেষ্টা করুক না কেন ততই ফুটে ওঠে। তানিশা হেসে বলল, চলো, আজ তোমার ক্লাস আমি নেব না, বরং একটু হাঁটা যাক। শুভ অবাক হয়ে তাকালো। হাঁটা মানে? হ্যাঁ, অনেকদিন পর মন চাইছে একটু হাঁটতে। তোমার আপত্তি আছে কি? শুভ মাথা নাড়িয়ে সম্মতি দিল। দুজন হাঁটতে হাঁটতে ক্যাম্পাসের পেছনে লেকের দিকে চলে গেল। বাতাসে পাতা ঝরার মৃদু শব্দ, পানির উপর সূর্যের আলো পড়ছে। শুভ আজ কিছুটা স্বাভাবিক লাগছে। তুমি কি কখনো স্বপ্ন দেখো? তানিশা হঠাৎ জিজ্ঞেস করলো। স্বপ্ন? শুভ একটু থেমে গেল। হ্যাঁ, দেখি। কি রকম? শুভ কিছুক্ষণ চুপ থেকে বলল, যে স্বপ্ন কখনো কাউকে বলা যায় না। তানিশার মুখে হালকা হাসি। তাহলে সেটা নিশ্চয়ই খুব গুরুত্বপূর্ণ। কিন্তু জানো, কিছু স্বপ্ন বলে ফেললে হালকা লাগে। শুভ তাকিয়ে রইল, যেন কিছু বলতে চাই কিন্তু বলতে পারছে না। তানিশা আবার বলল, তুমি কি কাউকে ভালোবাসো? শুভ হঠাৎ মুখ নিচু করে নীরব হয়ে গেল। তার মনে পড়ে গেল প্রথম দিন তানিশার কথা বলার ভঙ্গি, তার হাসি, কিন্তু সে মুখ ফুটে কিছু বলতে পারল না। কিছু বলবে না? তানিশা মজা করে বলেন। শুভ একটু বিব্রত বোধ করল। না, তেমন কিছু না। তোদের ক্যাম্পাসের ওই মেয়ের নাম কি? আশিক নিজ আড্ডায় বসে হুক্কা টানছে। সেদিন তানিশাকে দেখার পর থেকে তার মাঝে অস্থিরতা কাজ করছে, তাই আজ সে তুহিনকে ডেকে এনেছে। আশিকের হয়ে ক্যাম্পাসে তুহিন আর রোদেলাই প্রতিনিধিত্ব করে। কোন মেয়ে ভাই? তুহিন জিজ্ঞাসা করলো। আরে ওদিন যে আমার বিরুদ্ধে ক্যাম্পাসে কথা বললো সে। ও, আপনি তানিশা ম্যামের কথা বলছেন।
উনি সদ্য জয়েন করেছেন। কিন্তু কেন ভাই? ওনার কোনো ক্ষতি করবেন নাকি? দূর বোকা, তোদের ম্যাডামকে আমার মনে ধরেছে, তাকে চাই আমার। তুহিন একটু ইতস্তত করে বলল। কিন্তু ভাই, সে কি আপনার হবে? আশিক চোখ রাঙালো। কেন হবে না? কি নেই আমার এই সমাজে? টাকাই সব। যদি ভালো মতো আমার হয় তাহলে তো হলোই, আর না হলে? আশিক শয়তানি হাসি দিল। তুহিন এই হাসির মানে জানে, সে ভয়ে ঢোক গেল। সামনে বড় কিছু হতে যাচ্ছে, আর সেটাই নিশ্চয়ই ভালো কিছু নয়। পরের দিন সকালে ক্যাম্পাসে সবাই ফিসফাস করছে। তানিশা ক্যাম্পাস দিয়ে প্রবেশ করতেই সবাই ওর দিকে তাকায়। তানিশা কিছুটা অবাক হয়। সবাই ইতিমধ্যে জেনে গেছে আশিক নাকি আজ পুরো ক্যাম্পাসের সামনে তানিশাকে প্রপোজ করবে। মাঠের ঠিক মাঝখানে সব ছাত্রছাত্রীরা জড়ো হয়েছে। তানিশা সামনে এগোতেই আশিক মাইক্রোফোন হাতে নিয়ে দাঁড়িয়ে দেখতে পায়। সবার মনোযোগ চাই, আমি আশিক। আজ আমি আমার মনের কথা বলতে চাই। সবাই নিঃশব্দ হয়ে গেল। আশিক তানিশার দিকে এগিয়ে বলল। তানিশা ম্যাডাম, আপনি হয়তো জানেন না যে আমি আপনাকে প্রচণ্ড ভালোবাসি। সেদিন আপনাকে প্রথম দেখার পর থেকে আমি ঠিকমতো ঘুমাতে পারি না। দিনরাত শুধু জেগে জেগে আপনারই স্বপ্ন দেখি। আমি আপনাকে নিজের করতে চাই। আমি সবার সামনে সেটা স্বীকার করতে ভয় পাই না। আপনার জন্য আমি সব করতে পারি। আপনি শুধু আমাকে একটা সুযোগ দিন, আমি আপনার পায়ের নিচে পুরো শহর এনে দেব। টাকা পয়সা গয়নাগাটি যা লাগবে সব দিব, শুধু আপনি আমার হয়ে যান। সবাই হা করে তাকিয়ে আছে। আশিক কখনো এত শান্ত গলায় কথা বলে না। নিশ্চয়ই কোনো ফোন দিয়ে এঁটেছে। তানিশার মুখে কোনো অভিব্যক্তি নেই। সে শান্ত স্বরে বলল। আপনি ভুল জায়গায় চলে এসেছেন মিস্টার। ভালোবাসা কখনো জোর করে হয় না। আর আপনার মতো গুন্ডাকে ভালোবাসা তো দূরের কথা, আমার ত্রিসীমানায় দেখতেও চাই না। আশিকের মুখ কালো হয়ে গেল। সবার সামনে অপমান, তার অহংকারে আঘাত লাগলো। কেউ কেউ হেসেও ফেলল। আশিকের আগে কাঁপা কাঁপা গলায় বলল। আরেকবার ভেবে দেখতে পারেন, আমাকে না করার পরিণতি খুব ভয়াবহ হতে পারে। চোখ লাল হয়ে উঠল আশিকের। তানিশা আগের ভঙ্গিতেই উত্তর দিল। আমি যা বলি ভেবে চিন্তেই বলি। আপনার টাকা পয়সার প্রতি আমার কোনো লোভ নেই, তাই নিজের রাস্তা মাপে নেবার। না থেকে কিভাবে হ্যাঁ করাতে হয় সেটা খুব ভালোভাবে জানা আছে আমার। আশিক চলে গেল সেখান থেকে। এই প্রথম সে ক্যাম্পাস থেকে মাথা নিচু করে যাচ্ছে। তবে সবাই এটাও জানে আশিক এই অপমানের বদলা পুরো ক্যাম্পাস জ্বালিয়ে নিবে। শুভ দূর থেকে পুরো ঘটনাটা দেখছিল। তার চোখে একটা গভীর চাপা রাগ জ্বলছিল, কিন্তু সে কিছুই বলল না। শুভ রাস্তা দিয়ে একা হেঁটে যাচ্ছে। আজ তুমি ক্লাসে আসোনি কেন? শুভ একটু চমকে উঠল। পেছনে তাকিয়ে তানিশা ম্যামকে দেখতে পেল। এমনি ভালো লাগছিল না। তানিশা কিছুক্ষণ চুপ থাকলো, তারপর মৃদু স্বরে বলল। তুমি কি জানো তুমি অন্যদের থেকে আলাদা? শুভ অবাক হয়ে তাকালো। আলাদা কিভাবে? তোমার চোখে আমি একটা ভিন্ন গল্প দেখি। তুমি অনেক কিছু সহ্য করো, কিন্তু কখনো প্রতিবাদ করো না। কেন? শুভ হালকা হাসলো। সব সময় প্রতিবাদ করতে নেই, কখনো কখনো চুপ থাকা ভালো। আর প্রতিবাদ করার মতো সাহসও সবার থাকে না। যেমনটা আপনি আজ ওই গ্যাং লিডারকে রিজেক্ট করলেন, সেই সাহস মনে হয় না এই শহরের অন্য কোনো মেয়ে দেখাবে। তানিশা গভীর চোখে শুভর দিকে তাকিয়ে বলল। শোনো, চুপ থাকলে সব ঠিক হয়ে যায় না। তাই আমাদের প্রতিবাদ করতে হবে, কথা বলতে হবে অন্যায়ের বিরুদ্ধে। এখন আওয়াজ না তুললে পরে আর তোলাই হবে না। শুভ আর কিছু বলল না। তার চোখের গভীরে তানিশা যেন কোনো অজানা কষ্ট দেখতে পেলেন। তানিশা যখন শুভর সাথে কথা বলছিল তখন দূর থেকে আশিক দেখছিল। সে তার গাড়ির ভেতর বসে আছে। গাড়ির জানালাটা লাগিয়ে ড্রাইভারকে যেতে বলল। তার ভেতরে হঠাৎ করে একটা জ্বালা কাজ করছে। শুভর মতো সাধারণ একজনের সাথে তানিশা কথা বলছে, এটা আশিক মেনে নিতে পারছিল না। সে তার পাশে বসে থাকা তুহিনের উদ্দেশ্যে বলল। এই ছেলের ব্যাপারে A to Z সব খবর আমি চাই। ওর পুরো জন্য বড় হওয়া সব জানতে চাই। আমি আগামী 48 ঘন্টার মধ্যে যদি আমার কাজ করতে পারিস তাহলে তুই যা চাবি তাই পাবি। ওকে বস।
ক্যাম্পাসে সেদিন সকালটা বেশ স্বাভাবিক। ক্লাসের উদ্দেশ্যে তানিশা ক্যাম্পাসের গেট দিয়ে প্রবেশ করলো। ঠিক তখনই দুটি বিলাসবহুল গাড়ি ক্যাম্পাসের প্রধান ফটকে প্রবেশ করলো। চারপাশে সবাই বিস্মিত হয়ে তাকিয়ে রইল, কারণ এগুলো দেশের অন্যতম ধনী পরিবারের গাড়ি। তানিশা আগ্রহ নিয়ে গাড়িগুলোর দিকে এগিয়ে গেল। গাড়ি থেকে নামলেন একজন প্রভাবশালী নারী এবং পুরুষ। পরিচিত মুখ, দেশের শীর্ষ ধনী পরিবারের অন্যতম কর্ণধার শাহরিয়ার রহমান এবং তার প্রাক্তন স্ত্রী নাদিয়া তাসনিম। তানিশা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। আপনারা এখানে? নাদিয়া তাসনিম হালকা হাসি দিয়ে বলেন, আমাদের ছেলের সাথে দেখা করতে এসেছি। তানিশার ভুরু কুঁচকে গেল। দেশের অন্যতম শীর্ষ ধনী পরিবারের সন্তান তাদের ভার্সিটিতে পড়ে, আর কেউ জানে না আপনাদের ছেলে এই ভার্সিটিতে পড়ে? শাহরিয়ার রহমান বিরক্তি নিয়ে নিজের স্ত্রীকে চুপ করতে বলেন। আপনি চুপ থাকুন তো, আপনিই বলুন, আপনাদের হিস্ট্রি ডিপার্টমেন্টে শুভ নামে কোনো ছাত্র আছে? এবার সে সেকেন্ড সেমিস্টারে। পাশ দিয়ে তুহিন আর রোদেলা যাচ্ছিল। শুভর নাম শুনে তার থেমে গেল। তানিশা সহ তারা যেন আকাশ থেকে পড়ল। দেশের শীর্ষ ধনী পরিবারের সাথে শুভর কিভাবে সম্পর্ক, তারা কিছুই বুঝে উঠতে পারলেন না। রোদেলা এগিয়ে এসে বলল, আপনারা নিশ্চয়ই কোথাও ভুল করেছেন আঙ্কেল। হিস্ট্রি ডিপার্টমেন্টে যে শুভ পড়ে সে তো 1 নম্বরের ছোট লোক গরিব। আপনারা যে শুভকে খুঁজছেন সে মনে হয় অন্য কোনো ডিপার্টমেন্টে পড়ে। তোমাদের এত কথা কে বলতে বলেছে? তোমরা নিজেদের ক্লাসে যাও। রোদেলার চোখ দিয়ে যেন আগুন বের হচ্ছে রাগে। তুহিন ওকে টেনে ক্লাসে নিয়ে গেল। তানিশা আবার বলা শুরু করলো, শুভ সে কি আপনাদের ছেলে? নাদিয়া কিছু বলতে চাইল, কিন্তু শাহরিয়ার রহমান তাকে বলতে দিলেন না, শুধু বলেন, আপনি প্লিজ শুভকে একটু ডেকে দিন। তানিশা কৌতূহল হয়ে শুভকে খুঁজতে গেল। শুভ তখন লাইব্রেরিতে গম্ভীর মুখে বসেছিল। শুভ, তোমাকে খুঁজতে একজন ভদ্রলোক এবং ভদ্র মহিলা এসেছেন। শুভ মুখ তুলে তাকালো। আমাকে খুঁজতে এসেছে, কিন্তু কারা? সম্ভবত ওনারা তোমার মা বাবা। শুভর মুখের অভিব্যক্তি মুহূর্তের মধ্যে বদলে গেল। চোখে চাপা ক্ষোভের ছায়া ফুটে উঠল। তার হাত শক্ত হয়ে গেল। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো আর বলল, আমার কোনো বাবা মা নেই। এই বলে গাড়ির কাছে পৌঁছালো। আপনারা এখানে কেন এসেছেন? শুভর গলা ভারী হয়ে গেল। শাহরিয়ার রহমান শান্তভাবে বলেন, তোমার সাথে কথা বলতে এসেছি, দেখা করতে এসেছি। তোমার ভালো লাগছে না জানি, কিন্তু বাবা মা হিসেবে। কথা শেষ হওয়ার আগে শুভ কিঞ্চিৎ চিৎকার করে বলল, বাবা মা? আপনারা কোন মুখে এসব বলেন? আপনাদের কারণে আমার ছোটবেলা নষ্ট হয়েছে। যেখানে একজন বাচ্চার বড় হওয়ার একমাত্র অবলম্বন থাকে তার বাবা মা, সেখানে আপনাদের ডিভোর্সের জন্য আমার পুরো শৈশব কৈশোর নষ্ট হয়ে গেছে। আমি দাদার কাছে কিভাবে বড় হয়েছি একটিবারের জন্য খোঁজ নেননি। থাকবে সেসব অতীতের কথা। আপনারা এখান থেকে চলে যান প্লিজ। নাদিয়া তাসনিম শান্ত গলায় বললেন। শুভ, আমরা জানি তোমার কষ্ট হয়েছে, কিন্তু আমরা তো তোমার ভালো চাই। ভালো চাওয়া? শুভ হেসে উঠল তিক্ততায় ভরা স্বরে। আপনাদের আমার ভালো চাওয়ার প্রয়োজন নেই। আমি অনেক ভালো আছি, সুখে আছি। তোমার আমাদের উপর রেগে থাকা অস্বাভাবিক কিছু না, তবে যে সময়টা এরকম ছিল যে আমরা চাইলেও তোমার কথা ভাবতে পারিনি, তখন আমাদের দুজনের সম্পর্ক। প্লিজ ম্যাডাম থামেন। আমি আপনাদের অজুহাত শুনতে আসিনি এখানে। তখনও সময় আপনাদের পক্ষে ছিল না, আর এখনও নেই। আপনারা এখান থেকে চলে গেলেই আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা, আমরা চলে যাব, কিন্তু তোমাকে আমরা পুরো জীবনে কিছুই দিতে পারিনি, তাই তোমার জন্য আমরা কিছু টাকা নিয়ে এসেছি। কি বললেন? আপনারা আমাকে ঠিকমতো চেনেন না শাহরিয়ার সাহেব। আমি চাইলে আপনাদের মতো ব্যবসায়ীদের দিনে 10 বার করে কিনতে পারি। নাও গেট লস। শুভর কণ্ঠে এমন তীব্র রাগ ছিল যে শাহরিয়ার রহমান কিছু বলার সাহস পেলেন না। তারা একে অপরের দিকে তাকিয়ে চুপচাপ গাড়িতে উঠে চলে গেলেন। তানিশা দূর থেকে সব দেখল। তাদের কথাবার্তা শুনতে না পারলেও এটা ঠিক বুঝতে পেরেছে শুভ আর যাই হোক না কেন কোনো গরিব ঘরের সন্তান নয়। শুভর মন উত্তাল সাগরের মতো। আজকে আর ক্লাসে মন বসবে না, তাই সে ক্যাম্পাস ছেড়ে চলে যাচ্ছিল। ঠিক এমন সময় রোদেলা ও তুহিন তার সামনে এসে দাঁড়ালো। কিরে ছোট লোকের বাচ্চা, ওই বড়লোক দম্পতির সাথে তোর কি সম্পর্ক?
তুহিন প্রশ্ন করলো। শুভ কিছু না বলে চলে যেতে চাইল, কিন্তু রোদেলা রাস্তা আটকে প্রশ্ন করলো। কিরে বস্তির পোলা, তোকে কিছু জিজ্ঞেস করছে, উত্তর দে। দেখেন, আজ আমার মন এমনিতেই ভালো নেই। আপনাদের সাথে তর্কে যাওয়ার বিন্দুমাত্র ইচ্ছে নেই আমার। দয়া করে আমার রাস্তা ছাড়ুন। রোদেলা আর তুহিন শব্দ করে হাসলো। তুই আমাদের সাথে তর্কে যাবি? আরে কিরপোলা, তর্কে যাওয়ার জন্য লেভেলে থাকা লাগে। তুই তো আমাদের জুতা পরিষ্কার করার যোগ্যতাও রাখোস না। শুভ মিনতি করে বলল। দেখেন, আপনাদের সকল প্রশ্নের উত্তর আমি এখনই দিতে পারবো, কিন্তু আমি মনে করছি না আপনাদের আমার উত্তর শোনা দরকার, তাই আমাকে যেতে দিন। তোকে আমরা যেতে দিব না। কি করবি, পারলে কর। বেচ্চর মারটা। শুভর চোখ লাল হয়ে গেল মুহূর্তের মধ্যেই। শুভর চোখ দেখে তুহিন কিঞ্চিত ঢোক গেল। কিরে, চোখ রাঙাচ্ছিস কাকে? তুহিন শুভকে একটা ধাক্কা দিল, কিন্তু শুভ এক চুলও নড়ল না তার জায়গা থেকে। তুহিন এবার তার হাত উঁচু করলো শুভকে আঘাত করার জন্য। শুভর সাথে সাথে মুখ তুলে তুহিনের দিকে তাকালো। শুভর হিংস্র চেহারা দেখে তুহিন ও রোদেলা দুজনেই ভয়ে পিছু হটে গেল। কালকে সূর্য দেখতে চাইলে আমার সামনে থেকে সরে দাঁড়া, নইলে এখানেই দুজনকে পুঁতে ফেলে রাখবো। শুভর গলা থেকে যেন আগুন বের হচ্ছে। শুভর এরকম হিংস্র গলা ও চেহারা দেখে তুহিন ও রোদেলা কিছু বলার সাহস পেল না। তারা দুজনে ভয় পেয়ে পেছনে সরে গেল। শুভ আর কিছু না বলে সেখান থেকে চলে গেল, কিন্তু তাদের চোখে ছিল প্রতিশোধের আগুন। শুভর এই প্রতিক্রিয়া তাদের কাছে অপমানের ছিল। তুহিন ও রোদেলা চুপচাপ বসে আছে। একটু আগের হওয়া অপমান তারা সহ্য করতে পারছে না। একজন বস্তির ছেলে কিনা তাদের ভয় দেখিয়েছে, আর এটা তারা চুপচাপ সহ্য করে এসেছে। এতে তাদের ইগো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। আমাদের কিছু একটা করতেই হবে। শুভকে এভাবে ছেড়ে দিলে মাথায় চড়ে বসবে। ওকে এইভাবে অপদস্থ করতে হবে যেন। রোদেলার গলা কাঁপছে, তার শরীর রেগে ফেটে যাচ্ছে। তুহিন চুপচাপ বসে আছে, চোখ ভর্তি আগুন আর মুখে তিক্ততার হাসি। শুভকে আমি ছাড়বো না তুহিন, শপথ করছি। শুভকে আমি শেষ করে ফেলবো। তুহিন হালকা একটা হাসি দিয়ে বলল। ইঁদুর মেরে হাত কেন গন্ধ করব আমরা? ইঁদুরকে মারতে আমার মাথায় দারুণ একটা বুদ্ধি এসেছে। প্রতিশোধ আমাদের, কিন্তু কাজ আরেকজনের। এত হেয়ালি না করে বলো, তোমার মাথায় কি শয়তানি বুদ্ধি ঘুরপাক খাচ্ছে? আশিক। রোদেলা চমকে যায়। তুমি ইঁদুর শিকার করতে গিয়ে ডাইনোসর নিয়ে আসবে? তুহিন মোবাইলে কারোর নাম্বার ডায়াল করতে করতে বলল। মাঝে মাঝে ছোটখাটো কাজ করতেও রাঘব বোয়ালের প্রয়োজন হয়, আর এতে আমাদের এক ঢিলে দুই পাখি শিকার হবে। রোদেলা তুহিনের পরিকল্পনা বুঝতে পারে। রোদেলার ঠোঁটে ছলছলে হাসি। পারফেক্ট। এবার শুভ পারলে বেঁচে দেখার হাত থেকে। আশিকের ডেরাই আসলো তুহিন। কি ব্যাপার, তুই আমাকে এত জরুরিভাবে কেন থাকতে বললি? কোনো আপডেট আছে নাকি? খবর আছে মানে? পুরো আগুন খবর এনেছি বস। আশিকের চোখ জল করে উঠল। কি খবর, জলদি বল। আমি তানিশা ম্যাম আর শুভর ওপর নজর রেখেছি বেশ কিছুদিন ধরে। আপনার সন্দেহই ঠিক ছিল। শুভ আর ম্যামের মাঝে কিছু একটা চলছে। আমি এও শুনেছি শুভ মেয়েদের প্রেমের ফাঁদে ফেলে সব লুটে নেয়। তবে এবার সে আপনার শিকারে হাত দিয়েছে। আপনি কি আপনার শিকারকে এভাবে হাতছাড়া করবেন বস? আশিক সাপের মতো লাফিয়ে উঠল। কখনোই না, ওই ছোট লোককে তার অকাত দেখাতে হবে। এটা তো কিছুই না। ক্যাম্পাসে এটাও গুঞ্জন রয়েছে যে শুভ তানিশা ম্যামকে পেয়ে নাকি সবার সামনে নিজেকে হিরো দাবি করছে। আশিক রেগে যায় রক্ত চোখে। তুহিনের মুখে শয়তানি হাসি। সে তার কাজে সফল হয়েছে। সে ভাবছে ইঁদুরকে মারতে ডাইনোসরকে লেলিয়ে দিয়েছে, কিন্তু তুহিন বাস্তবতা সম্পর্কে অবগত না। আশিকের মতো ডাইনোসর যে কারোর একজনের কাছে পিঁপড়া চেয়েও নগণ্য, সেটা এখনও সে জানে না। তবে খুব শীঘ্রই সে জানতে পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক ছায়াঘেরা ক্যাম্পাসে সকালটা শুরু হয়েছিল একরাশ নীরবতা নিয়ে, কিন্তু কেউ জানতো না এই দিনে সূর্য ডুবে যাবে এক ভয়ানক প্রতিশোধের আগুনে। শুভ সেই অবহেলিত ছেলেটা আজ তার জীবনের অন্যতম নিষ্ঠুর অধ্যায় লিখে ফেলবে সময়। ক্যাম্পাসে অদ্ভুত একটা শুনশান পরিবেশ। তানিশা সেদিন ক্লাসে আসেনি, কোথাও একটা মিটিংয়ে গেছে। আর এই সময়টাতে ক্যাম্পাসের গেট দিয়ে অসংখ্য বাইক ও একটি মার্সিডিজ গাড়ি প্রবেশ করে। বাইকে সবার হাতে রড, চেইন স্টিক। শুভ ক্লাসে ছিল তখন। আশিক গাড়ি ক্লাসের সামনে থামিয়ে গাড়ি থেকে নেমে চিৎকার করে বলে, ওই শুভ, ক্লাস থেকে বের হ। শুভ ক্লাস থেকে বের হয়। আশিকের দিকে তাকে বুড় কুচকায়, কিন্তু কিছু বলে না। কি রে বস্তির পোলা, তুই আমার তালিশাকে নিয়ে
টুই করে সবার সামনে ঘুরিস? তোর সাহস বেড়ে গেছে তাই না? আমি কে তুই জানিস না? শুভ আমতা আমতা করে বলে। আপনি কি বলছেন? আমি আসলেই বুঝতে পারছি না। আর আমি তো আপনাকে চিনি না। আমি এই শহরে নতুন এসেছি। আশিক হেসে দেয়। তুহিন আর রোদেলা দূরে দাঁড়িয়ে দেখছে, তাদের মুখে বিজয়ের হাসি। আজকে শুভ একটা শিক্ষা পাবে। শহরে নতুন এসে আশিকের শিকারে হাত দিয়েছিস? বাহ, তোর তোর সাহস আছে বলতেই হবে। তবে এই সাহস আশিকের সামনে চলবে না। আজ আমি তোকে দেখাবো যে সাহস কাকে বলে। আশিক তুফানের গতিতে শুভর পেটের মধ্যে লাথি মারে। শুভ কয়েক কদম পিছিয়ে গিয়ে মাটিতে পড়ে। শুভ ওঠার আগেই আশিকের সাঙ্গপাঙ্গরা রড দিয়ে আঘাত করতে থাকে। শুভ অসহায়ের মতো পড়ে মার খাচ্ছে। তুহিন আর রোদেলা দূর থেকে বিষয়টা উপভোগ করছে। ক্যাম্পাসের শিক্ষার্থীরা ভয়ে জমে গিয়েছে, কারোর সাহস নেই এগিয়ে শুভকে সাহায্য করার। এই থাম। আশিক এগিয়ে যায়। শুভর রক্তাক্ত শরীর মাটিতে পড়ে আছে। শুভ মুখ তুলে শুধু বলল, তানিশা, শুধু আমার। আশিক প্রচণ্ড জোরে শুভর বুক বরাবর লাথি মারে। শুভ মাটি ঘেঁষে গিয়ে দেওয়ালের সাথে বাড়ি খায়। শুভর হাত পা নড়ছে না। আশিক প্রচণ্ড ক্ষোভ নিয়ে শুভর মুখে থুতু মারে। তখনই পুরো ক্যাম্পাসের উদ্দেশ্যে বলে, সবাই কান পেতে শুনে নে। তানিশা শুধুই আমার। ওর দিকে যে চোখ মেলে তাকাবে তার চোখ উপড়ে ফেলবো আমি। আর হ্যাঁ, এই বস্তির ছেলেকে যদি কেউ সাহস করে হাসপাতালে নিয়ে যাওয়ার দুঃসাহসে দেখায় কেউ, তাহলে তার পরিণাম আরও ভয়াবহ হবে। আশিক ও তার দলবল সবাই চলে গেল। সবাই শুভর রক্তাক্ত শরীরের দিকে তাকিয়ে আছে। শরীরে কোনো মুভমেন্ট নেই। বেঁচে আছে কিনা তাও সন্দেহ। অনেকের মায়া হলো, কিন্তু কেউ সাহস করলো না এগিয়ে যাওয়ার। বৃষ্টি নামলো। বৃষ্টির পানি শুভর শরীরের সকল রক্ত ধুয়ে দিল। তবে রক্তের দাগ মুছে ফেললেই কি একটু আগের ঘটা নারকীয়তা কি মুছে যাবে? একটু আগের নারকীয়তায় দাগ শুধু এই বৃষ্টির পানি কেন? কোনো সুনামি আসলেও মুছবে না। পরের দিন ক্যাম্পাসে তানিশা এসে সব শুনে হতবাক। ক্লাসের সামনে দাঁড়িয়ে এসে চিৎকার করে, শুভ কোথায়? কি হলো? কেউ কোনো উত্তর দিচ্ছ না কেন? উত্তর দিবে কিভাবে? তার তো কেউ কিছু জানে না। সবার চোখে ভয়, অপরাধ বোধ। তানিশা সোজা প্রিন্সিপালের অফিসে চলে গেল। তানিশা কাঁদো কাঁদো গলায় জিজ্ঞাসা করলো, গতকাল এত কিছু হয়ে গেল, আপনি আমাকে কিছু জানালেন না কেন স্যার? কেন? আমি অন্তত আপনার থেকে এটা আশা করিনি। প্রিন্সিপাল স্যার অপরাধী গলায় উত্তর দিল, দেখো তানিশা, তুমি ভালো করেই জানো আমি এক্ষেত্রে নিরুপায়। আমি চাইলেও আশিক বা তার কোনো লোকের কিছুই করতে পারবো না। কিছু করলে উল্টো তারা আমার পরিবারের কোনো না কোনো ক্ষতি করে দিত। আমরা কি আপনার পরিবার না স্যার? এই ক্যাম্পাসের প্রতিটা স্টুডেন্ট আপনার পরিবার। আমরা আপনার সন্তানের মতো। আর যদি আপনি আপনার সন্তানদের রক্ষা করতে নাই পারেন, তাহলে আপনার এই পদে থাকার কোনো অধিকারই নেই। তানিশা কথাগুলো বলে প্রচণ্ড ক্ষোভ নিয়ে বেরিয়ে গেল। প্রিন্সিপাল স্যার চুপচাপ শুনে গেলেন। তিনি চশমার ফাঁক দিয়ে চোখের পানি মুছে নিজ চেয়ারে বসলেন। তানিশা ছুটে যায় আবার বাকি ছাত্রছাত্রীদের কাছে, কিন্তু এবারও সে কোনো উত্তর পেল না। শুভর আহত শরীরকে কে বা কারা নিয়ে গিয়েছে কেউ জানে না। এত বড় ক্যাম্পাসের মধ্যে জলজান্ত একজন মানুষ উধাও কিভাবে হয়ে গেল? তানিশা তাই বুঝতে পারছে না। সে শহরের নানা জায়গায় ছুটে যায়, হোস্টেল, লাইব্রেরি, ক্লিনিক, হাসপাতাল, কিন্তু কোথাও শুভ নেই। 3 দিন পর এক প্রবল বর্ষণের বিকেল। তানিশা ছাতার নিচে মাথা গুজে রাস্তা দিয়ে একাকী হাঁটছে। এদিকে অন্ধকার নেমে এসেছে বৃষ্টির কারণে। তার মন এখনো কালো মেঘে ছেয়ে আছে। শুভর কোনো খোঁজ মেলেনি এই 3 দিনে। তানিশা সম্ভাব্য সকল জায়গায় শুভর খোঁজ করেছে, কিন্তু কোথাও তাকে দেখা যায়নি। হঠাৎ সে রাস্তার মোড়ে ল্যাম্পপোস্টের আলোতে এক কালো ছায়ামূর্তি দেখতে পেল। তানিশা ছায়ামূর্তিটিকে চিনতে পারল, এ তো শুভ। তানিশা ছুটে শুভর কাছে গেল। শুভ নির্বিকার দাঁড়িয়ে আছে। শুভর শরীরে আঘাতের স্পষ্ট চিহ্ন। তানিশা কেঁদে ফেলে, তুমি এতদিন কোথায় ছিলে? আমি তোমাকে পাগলের মতো খুঁজেছি, কোথাও তোমার খোঁজ পাইনি। এক মুহূর্তের জন্য তো আমি ভেবেছিলাম। তানিশা থেমে যায়। সে আর বলতে পারে না, এখনো কেঁদেই চলেছে। শুভকে দেখার পর সে নিজেকে আর নিয়ন্ত্রণ করতে পারেনি। কিন্তু আপনি আমাকে কেন খুঁজছিলেন? আমি তো আপনার ছাত্র, আর আমাকে খোঁজা তো
আপনার দায়িত্বের মধ্যে পড়ে না। শুভের মুখে তাচ্ছিলের হাসি। তানিশা ঠাস করে শুভর গালে জ্বর বসিয়ে দিয়ে দেয়। তুই জানতে চাস আমি কেন তোর খোঁজ নিয়েছি? তানিশা শুভর গালে ঠাস করে জ্বর বসিয়ে দেয়। তানিশা ছাতা ফেলে দিয়ে শুভর শার্ট টেনে তাকে নিজের কাছে নিয়ে নেয়। শুভ কিছু বুঝে ওঠার আগে তানিশা শুভর ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তানিশা পাগলের মতো ঠোঁট চুষতে থাকে। শুভ প্রথমে নিজেকে সরিয়ে ফেলতে চাইলেও তানিশার ভালোবাসার স্রোতে গা ভাসিয়ে দেয়। বৃষ্টির পানিতে দুজনের শরীর ভিজে একাকার হয়ে গিয়েছে। কিছুক্ষণ পর তানিশা শুভকে ছেড়ে দেয়। দুজনেই জোরে জোরে নিঃশ্বাস নিতে থাকে। শুভ শ্বাস নিতে নিতে বলে, আপনি কি করলেন ম্যাডাম? আপনার এটা উচিত হয়নি। চুপ, একদম চুপ করে থাকবি তুই। তুই জানিস না আমি তোকে ভালোবাসি, নাকি জেনেও না বোঝার ভান করেছিস বল? শুভ মাথা নিচু করে উত্তর দেয়, কিন্তু আমি আপনার যোগ্য না। আপনি কি দেখে আমার প্রেমে পড়েছেন? আমি জানি না, কিন্তু তোর ভিতরে এক বিশাল শক্তি আমি অনুভব করি। সেই বিশাল শক্তির ঢেউতে আমি ভেসে যেতে চাই। তারপর এক মুহূর্তে নীরবতা। তানিশা চোখের পানি মুছে বলে, তুই কোথায় ছিলি? আমি কোথায় ছিলাম সেটা সবাই জানতে পারবে, তবে এক্ষুনি না। তুই সব কথায় এত হেয়ালি করিস কেন? আমি জানি না, তবে একটা কথা শুনে রাখ, তোকে যারা জখম করেছে তাদের কাউকে আমি ছাড়বো না, কাউকে না। কিন্তু আপনি তাদের কি করবেন? তারা ভীষণ ক্ষমতাবান মানুষ। তানিশা হাসে। তুই শুধু আমার পাশে থাক, দেখতে পারবি এই তানিশা কি কি করতে পারে। শুভ বুঝতে পারে তানিশা সাধারণ কেউ নয়, আর এটাও উপলব্ধি করতে পারে আগামীতে ভয়ানক কিছু হতে চলেছে, যা এই শহরবাসী এখনো দেখেনি। কিন্তু কি সেটা? আকাশের রং যেন আজ অন্যরকম। বাতাসে অদ্ভুত এক অস্থিরতা। শহরের সবচেয়ে বড় এবং সম্মানিত বিশ্ববিদ্যালয় যেন খুব শীঘ্রই যুদ্ধের ময়দানে পরিণত হতে চলেছে। ক্যাম্পাসে রক্ত ঝরবে, হাহাকার উঠবে। এবার প্রেমে ভিজে যাবে কারোর মন। মধ্যরাতে হুট করেই দেশের সাইবার মিডিয়া অ্যালার্ট হয়ে যায়। দেশের সকল নিউজ চ্যানেলের সাইবার হ্যাক হয়ে গিয়েছে। সব চ্যানেল শুধু একটি ভিডিওই প্রচার হচ্ছে। আশিক তখন ঘুমিয়ে বিভোর। হঠাৎ তার ফোনে কল এলো। আশিক একরাশ বিরক্তি নিয়ে ঘুম নিয়ে কলটা রিসিভ করলো। এত রাতে কেন কল দিয়েছিস? কি হয়েছে? ফোনে অপর পাশ থেকে যা শুনলো তাতে আশিকের ঘুম নিমিষেই উধাও হয়ে গেল। সে লাফ দিয়ে বিছানা থেকে উঠে টিভি চালু করলো। সকল চ্যানেলে বিগত কয়েক বছরের কুখ্যাত মাফিয়া হ্যাকার লেডিকে দেখানো হচ্ছে। সে ডার্ক ওয়েবের মাধ্যমে দেশের সব সার্ভার হ্যাক করে নিয়েছে। গোল্ডেন ড্রাগনের দিন ফুরিয়েছে। যারা শহরটাকে আগুনে পুড়িয়েছে, এবার তারা নিজের ছায়ায় পুড়বে। রেডি থাকিস তোরা, তোদের আজরাইল নেমে এসেছে। আশিকের শরীর রাগে থরথর করে কাঁপছে। কদিন আগে ব্ল্যাক ড্রাগনের উৎপত্তি, আর এখন হুট করেই লেডি হ্যাকার মাফিয়া তাদের বিরুদ্ধে তাদের যুদ্ধ ঘোষণা করেছে। গোল্ডেন ড্রাগন, তোর পুরো টিমকে প্রস্তুত করে ফেল। যত অ্যাসাসিন টিম, হ্যাকার, অস্ত্র সরবরাহকারী সবাইকে প্রস্তুত থাকতে বলিস। অসহায়দের ওপর আর কোনো অত্যাচার সহ্য করব না আমি। তোদের বিরুদ্ধে এই মুহূর্তে থেকে যুদ্ধ ঘোষণা করলাম আমি। আর এই যুদ্ধ ঘোষণার মানে এবার ফিরতি রাস্তা নেই। লাইভ বন্ধ হয়ে গেল। আশিক বিছানায় বসে পড়ল। তার শরীর কাঁপছে। গোল্ডেন ড্রাগনের রাজত্ব কি তাহলে শেষ? আশিক যখন এসব ভাবছিল ঠিক তখনই আশিকের ফোনে কল এলো। আশিক নাম্বারটিকে চিনতে পারল। গোল্ডেন ড্রাগনের হেড অফিস থেকে কল এসেছে। সে কলটা রিসিভ করলো। অপর পাশ থেকে আশিক এমন কিছু শুনল যার পর ওর মুখের বিষণ্ণতা কেটে গিয়ে প্রশান্তির হাসির আবির্ভাব ঘটে। কল কেটে দিয়ে মনে মনে বলে, ব্ল্যাক ড্রাগন আর লেডি মাফিয়া, এবার তোরা রেডি থাক, তোদের আজরাইল আসছে। পরদিন দেশের বাতাসের সাথে একটি কথা ছড়িয়ে পড়ল। দক্ষিণ এশিয়ার বিখ্যাত গোল্ডেন ড্রাগন গ্যাং এর লিডার গোল্ডেন ড্রাগন দেশে প্রবেশ করছে কিছুক্ষণের মধ্যেই। দেশের সকল ফোর্স দেশে রেড অ্যালার্ট জারি করে দেয়, কিন্তু কোনো লাভ হয় না। বান্দরবনের গভীর জঙ্গলে একটি হেলিকপ্টার ল্যান্ড করে। হেলিকপ্টারটাকে ঘিরে প্রায় 200 মতো মানুষ হাতে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা যাচ্ছে হেলিকপ্টারের ভেতরের মানুষটার অনুগত সবাই। এতগুলো মানুষের সামনে আশিক ও তার বাবা আশরাফ খান দাঁড়িয়ে গেছেন। হেলিকপ্টার থেকে নামছে গোল্ডেন ড্রাগন।
তার এন্ট্রিতেই গা ছমছমে পরিবেশ তৈরি হয় আশেপাশে। চোখে কালো শেড গ্লাস, গলায় সোনালি চেন, চেহারায় নরকের ছায়া। দেখে মনে হচ্ছে যেন কোনো নরকের দূত। সবাইকে নরকের দূতকে দেখা মাত্রই মাটিতে হাঁটু গেড়ে কুর্নিশ করল। আজ থেকে এই দেশ আমার হবে। আমরা পথের সব কাটাকে আমি নিজ হাতে উপড়ে ফেলবো। প্রথমে সেই লেডি মাফিয়াকে মারবো, তারপর মারবো ব্ল্যাক ড্রাগনকে। আশিক, প্রস্তুত হও, তোমার ক্যাম্পাসই হবে আমাদের প্রথম টার্গেট। আশিক মাথা তুলে তাকায়। আমি আপনার কথা ঠিক বুঝতে পারলাম না বস। গোল্ডেন ড্রাগন হালকা হেসে জবাব দেয়। গতকাল লেডি মাফিয়া লাইভে আসা মাত্রই আমার দক্ষ হ্যাকার দল মাঠে নেমে পড়ে ওকে খুঁজতে, আর শেষমেশ তার আইপিও পেয়ে যায়। লেডি মাফিয়ার আইপি তোমার ভার্সিটির ভেতরেই ডিটেক্ট হয়েছে, তাই আশা করছি সেখানে নারকীয় তাণ্ডব চালালে সে নিশ্চয়ই আত্মগোপনে থাকবে না। আশিক গোল্ডেন ড্রাগনের পরিকল্পনা বুঝতে পারে। সে খুশি এবার, কারণ এবার ক্যাম্পাসও তার হবে আর তানিশাও। শহরের অন্য প্রান্তে অন্ধকার একটি রুমে কম্পিউটারের সামনে বসে আছে কেউ, সবকিছু মনিটরিং করছে। গোল্ডেন ড্রাগনের জঙ্গলে ল্যান্ডিংয়ের পর থেকে সবকিছু তার নখ দর্পণে। লোকটি কাউকে ফোন করে। তোরা সবাই তৈরি হয় এবার। পুরো দেশবাসীকে জানাবার সময় হয়ে এসেছে যে ব্ল্যাক ড্রাগন থাকতে কারো বাপের সাহস নেই এই দেশকে নরক করে তোলার। তোরা এখন যেই অবস্থায় আছিস সেই অবস্থাতেই প্রস্তুত থাক। গোল্ডেন ড্রাগনকে আসলে মাফিয়াগিরি দেখাবো এবার। কল রেখে দিয়ে ছেলেটি অট্টহাসিতে ফেটে পড়ে। তার শয়তানি হাসি যদি দেখে শয়তানরাও শুনতো, তাহলে প্যান্ট ভিজিয়ে ফেলতো। পরদিন ক্যাম্পাসে শোষ করে গাড়ি প্রবেশ করে, সবার হাতে বিদেশি অস্ত্র শস্ত্র। গাড়ি থেকে রাজার স্টাইলে আশিক নামে। আজকে দৃশ্য বাকি দিনগুলো থেকে আলাদা, কারণ আজকে আশিক মারামারি করতে নাই, বরং রক্তের বন্যা বইতে এসেছে। আশিক একটি মেশিন গান নিয়ে আকাশে গুলি ছুড়ল। গুলির শব্দ শুনে সবাই মাঠে এসে উপস্থিত হয়েছে। আশিক মাইক হাতে নিয়ে সবার উদ্দেশ্যে বলা শুরু করলো। সবাই আমাকে এখানে দেখে নিশ্চয়ই অবাক হচ্ছ। অবশ্য অবাক হওয়ার কোনো কারণ নেই, কারণ আজকের পর থেকে এই ক্যাম্পাস আর এই শহর আমার হবে। আমি বরং এই ঘোষণা দিতে আসিনি, একজনকে খুঁজতে এসেছি। সে এখানে, তার আসল নাম তো কেউ জানে না, কিন্তু ছদ্মনাম দ্য লেডি মাফিয়া। সব স্টুডেন্টরা ভয়ে কুকড়ে গেল, শিক্ষকরা নির্বাক। আমি জানি তুই এখানে আসিস, যদি আমার 3 বলা পর্যন্ত তুই বেরিয়ে না আসিস তাহলে এই ক্যাম্পাসের সব মেয়েদের ইজ্জত লুট করতে নেমে পড়বে আমার লোকেরা। কেউ কিছু বলার সাহস পায় না। আশিক কাউন্টডাউন শুরু করলো। 1, 2, 3। বলার আগে ঠাস ঠাস করে আশিকের গালে 3টা থাপ্পড় পড়ে গেল। পুরো ক্যাম্পাস মুহূর্তের মধ্যেই হতবাক হয়ে গেল। প্রিন্সিপাল স্যার, যে কিনা আজ পর্যন্ত আশিকের বিরুদ্ধে একটিও আওয়াজ তুলেনি, তিনি কিনা আজ আশিককে থাপ্পড় মারল। আশিক চিৎকার করে উঠল। তুই আমাকে মারার সাহস পেলি কোত্থেকে, কুত্তার বাচ্চা! আশিকের গালে আরেকটি থাপ্পড় মেরে বসলো প্রিন্সিপাল স্যার। চুপ, এটা আমার ক্যাম্পাস, আর আমার ক্যাম্পাসে আমার ছেলে মেয়েদের মারার হুমকি দেওয়ার সাহস পেলি কোথায়? তুই জানিস না আমি আমার ছাত্রছাত্রীদের কতটা ভালোবাসি? আমি থাকতে তুই ওদের ক্ষতি করবি, চিন্তাও কিভাবে করলি? সব ছাত্রছাত্রীরা আবেগপ্রবণ হয়ে গেল। আজ পর্যন্ত সবাই ভেবে এসেছে প্রিন্সিপাল স্যার আশিকের বাবা টাকার গোলাম, কিন্তু আজ তাদের ভুল ধারণা ভেঙে গেল। প্রিন্সিপাল স্যার তাদের পিতার সমতুল্য। আশিক কিঞ্চিত হাসলো। আমাকে মেরে নিজের জীবনের ইতি নিজেই টানলেন, এবার আমার হাত থেকে আপনাকে কে রক্ষা করবে স্যার? কথাটা বলে আশিক পিস্তল বের করে স্যারের কপাল বরাবর তাক করলো। সবাই ভয়ে জমে গিয়েছে, কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। এমন সময় চারপাশে ধোঁয়াতে ভরে গেল। ধোঁয়ার পরিমাণ এতটাই তীব্র ছিল যে কেউ কিছু দেখতে পারছে না। ঠিক তখনই আশিক তার সামনে এক ভয়ঙ্কর ছায়া দেখতে পায়। একটু আগেই তো এখানে প্রিন্সিপাল ছিলেন, আর এখন তার পরিবর্তে একজন ছায়া মানবকে দেখে যাচ্ছে, যার চোখ যেন আগুনের ফুলকি বের হচ্ছে। আশিক গুলি চালায়, কিন্তু তার আগে ছায়া মূর্তিটি ধোঁয়ার মধ্যে হারিয়ে যায়। এরপর এক একে আশিকের লোকেদের আত্মচিৎকার ভেসে আসা শুরু করলো। আশিক চিৎকার দিয়ে রাগান্বিত গলায় বলল, কে তুই? সাহস থাকলে আমার সামনে আয়। ধোঁয়ার প্রকোপ কমতে থাকে। আশিকের চোখ জ্বালা করছে। আশিক আবছা দৃষ্টিতে তার সামনে চাইনিজ কুড়াল হাতে দাঁড়িয়ে মুখোশ পরা এক যুবককে দেখতে পায়। তার হাতের চাইনিজ কুড়াল রক্তে রঞ্জিত, আর কুড়ালের গায়ে ব্ল্যাক ড্রাগনের
সিম্বলই বলে দিচ্ছে তার সামনে যে দাঁড়িয়ে আছে সে সাধারণ কোনো খুনি নয়, বরং মাফিয়া জগৎকে পায়ের নিচে ঝুঁকিয়ে রাখা ব্ল্যাক ড্রাগন। লেডি মাফিয়াকে ধরতে এসে নিজের জমকে সাক্ষাৎ সামনে পেয়ে আশিক দ্রুত পিস্তল তাক করল, কিন্তু বিদ্যুতের গতিতে ছদ্মবেশী ব্ল্যাক ড্রাগন এক কোপে আশিকের ডান হাত শরীর থেকে আলাদা করে দিল। ঘটনা এত দ্রুতই ঘটে গেল যে আশিকের লোক এবং ক্যাম্পাসের সবাই হতভম্ব হয়ে গেল। আশিক মাটিতে চিৎকার করতে করতে লুটিয়ে পড়ে। আশিকের লোকেরা ব্ল্যাক ড্রাগনের দিকে এগিয়ে যায়। এরপর এক ঝড়ের মতো ঝাঁপিয়ে পড়ে ব্ল্যাক ড্রাগন। একের পর এক আশিকের লোকেরা মাটিতে লুটিয়ে পড়ে। কেউ পিস্তল বের করে, কেউ দা, কিন্তু কারো কিছু করার আগে ব্ল্যাক ড্রাগন তাদের হাত পা শরীর থেকে আলাদা করে দেয়। ক্যাম্পাসের বটতলে রক্তের ধারা গড়িয়ে পড়ে। লোকজন চিৎকার করে পালাতে থাকে। পুরো ইউনিভার্সিটিতে আতঙ্কের রাজত্ব। তানিশা তখন ক্যাম্পাসে প্রবেশ করে। তার শরীর খারাপ থাকায় সে আজকে আসবে না বলে ভেবেছিল, কিন্তু ক্যাম্পাসে আশিকের আক্রমণের খবর শুনতে পেরে সে ছুটে আসে। নিজের চোখে আশিক ও তার লোকবলকে টুকরো টুকরো অবস্থায় মাটিতে কাতরাতে দেখে তানিশা যেমন খুশি হয় তেমনি অবাক হয়। তানিশার সামনে তাকিয়ে দেখে আবছা ধোয়ার মধ্যে দাঁড়িয়ে থাকা সেই কালো ছায়া ব্ল্যাক ড্রাগন। সে চোখে চোখ রাখে তানিশার সাথে। সেই চোখ তানিশার বড্ড চেনা। সবুজ বনের এই চোখ জয়ে তানিশাকে সেবার উদ্ধার করেছিল। দুপাশে নীরবতা জমে যায়, কিন্তু সেই নীরবতা বিদ্যুৎ চমকের মতো উজ্জ্বল হয়ে ওঠে যখন ব্ল্যাক ড্রাগন ছুটে আসে তানিশার দিকে। তানিশা এক মুহূর্তের জন্য ভয় পেল, পর মুহূর্তে ব্ল্যাক ড্রাগন ওকে জড়িয়ে ধরে ঘুরিয়ে ফেলে আর হাতের চাইনিজ কোয়ালটা তানিশার পেছনে থাকা এক গুন্ডার বুক বরাবর চালিয়ে দেয়। এবার কাছ থেকে তানিশা ও ব্ল্যাক ড্রাগনের চোখাচোখি হয়। এই শরীরের গন্ধ, চোখ জোড়া সবই তানিশার চেনা। ব্ল্যাক ড্রাগন তানিশাকে ছেড়ে ব্যথায় কাঁপতে থাকা আশিকের কাছে যায়। হাঁটু গিয়ে বসে ব্ল্যাক ড্রাগন নিচু গলায় বলে, আমি তোকে প্রাণে মারব না। মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু যদি হয়ে থাকে সেটা হলাম আমি। যতদিন এই পৃথিবীর বুকে বেঁচে থাকবি ততদিন আমার কথা মনে করে আফসোস করবি। কেন আমার সামনে পড়লি তুই? ব্ল্যাক ড্রাগন একবার ফিরে তানিশার দিকে তাকিয়ে পর মুহূর্তে একটি চলন্ত বাইকে লাফ দিয়ে চলে যায়। এদিকে আশিক আদমরা অবস্থায় পড়ে আছে। তানিশা তখনও ব্ল্যাক ড্রাগনের গমন পথের দিকে তাকিয়ে আছে। প্রিন্সিপাল স্যারের ডাকে তার ঘোর কাটে। স্যার, আপনি ঠিক আছেন? আমি ঠিক আছি তানিশা, তুমি সঠিক ছিলে। এই ক্যাম্পাসের তোমরা সবাই আমার ছেলে মেয়ের সমান। তোমাদের রক্ষা করা আমার কর্তব্য। তানিশা হাসি মুখে বলে, আজ আপনি যা করে দেখিয়েছেন তা এই পরিস্থিতিতে কেউ করবার সাহস পেত না। আমরা সবাই আপনার উপর গর্ব করি স্যার। তানিশার চেহারায় হাসি থাকলেও হাসির পেছনে রয়েছে একরাশ চিন্তা ও বিষণ্ণতা। কারণ সে জানে আশিকের এই পরাজয় মানে গোল্ডেন ড্রাগনের পরাজয়। আর গোল্ডেন ড্রাগন তার পরাজয় এত সহজে মেনে নিবে না। সেবার পুরো শহর জ্বালিয়ে ছারখার করে দেবে। নিউজ চ্যানেলে ব্ল্যাক ড্রাগন ফিরে এসেছে। শহরের শত্রুদের মাঝে আতঙ্ক। পুলিশ প্রধান থেকে শুরু করে সরকার সবাই অ্যালার্ট মোডে। একদিকে গোল্ডেন ড্রাগন, আরেকদিকে ব্ল্যাক ড্রাগনের আবির্ভাব। সব মিলে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে জনগণের মাঝে। সবার মুখে একটি কথা, ব্ল্যাক ড্রাগন ইজ ব্যাক। অথচ একদিন আগে গোল্ডেন ড্রাগনের কথা সবার মুখে ছিল। আশিকের বাবা আশরাফ খান দৌড়ে হাসপাতালে ঢুকলো। তার চোখে মুখে অস্থিরতা। ঢাকা মেডিকেল কলেজের ইন্টেনসিভ কেয়ার ইউনিটে শুয়ে আছে আশিক। ডান হাতে কাটা জায়গায় ব্যান্ডেজ মোড়ানো, মুখে অক্সিজেন মাস্ক। আশরাফ খান আশিকের এই অবস্থা দেখে কানে ভেঙে পড়ল। তুহিন ও রোদেলা পাশে দাঁড়িয়েছিল। রোদেলা তুহিনকে ধাক্কা দিয়ে ইশারা করে কিছু একটা বলার জন্য। তুহিন আমতা আমতা করে বলল, স্যার, ডাক্তারেরা জানিয়েছেন আশিক ভাইয়ের মস্তিষ্ক প্রচণ্ড ধাক্কা লেগেছে, আর তার ডান হাত এমনভাবে আলাদা হয়েছে যে শরীর থেকে অনেক রক্ত বেরিয়ে গেছে। ফলে তিনি এখন কোমায় চলে গেছেন। কখন সুস্থ হবেন সিকিউরিটি দিতে পারছে না কেউ। আশরাফ খান গর্জে ওঠে, কারা করলো এটা? তোদের বলে রেখেছিলাম আমার ছেলেকে সাবধানে রাখবি, কিন্তু তোরা থাকতে এসব কিভাবে হলো? তুহিন ও রোদেলা ভয় পেয়ে দু কদম পিছনে চলে গেল। স্যার, ওহো ব্ল্যাক ড্রাগন, ওই লোকটা সব করেছে। ব্ল্যাক ড্রাগন? ওকে আমি নিজের হাতে মারবো। আমার ছেলে যখন সুস্থ হয়ে উঠবে তখন সে যেন তার সকল শত্রুর কাটামুন্ডু তার সামনে দেখতে পায়। রোদেলা তুহিনের কানে ফিস ফিস করে কিছু বলল। তুহিন মিথ্যা বিষণ্ণতার ভঙ্গিতে বলল, স্যার, আপনি যদি আসলে আশিক ভাইয়ের সকল শত্রুদের ধ্বংস করতে চান তাহলে আপনাকে আগে
তানিশা ম্যামের একটা ব্যবস্থা করতে হবে। আশরাফ খান ভুরু কুঁচকে, তানিশা? ও আবার কে? আশিক ভাই তানিশা ম্যামকে ভালোবাসে, কিন্তু তানিশা ম্যাম আশিক ভাইকে অনেক খারাপভাবে অপমান করেছে, তার ভালোবাসা প্রত্যাখ্যান করেছে। আর গতকাল আশিক ভাইকে যখন ব্ল্যাক ড্রাগন আহত করেছিল, তখন সবার সামনে তানিশা ম্যামকে সেই ব্ল্যাক ড্রাগন জড়িয়ে ধরে। আমাদের মনে হয় ব্ল্যাক ড্রাগনকে তানিশা ম্যাম চেনেন। রোদেলা যোগ দিল। ওই তানিশার জন্য আশিক ভাই ক্যাম্পাসে বারবার আসতো। উনি কাল না আসলে আজ আমাদের মাঝে সুস্থ অবস্থায় থাকতেন। তানিশার জন্য আশিক ভাই কমায় চলে গেলেন স্যার। আশরাফ খান চোখ শুরু করলো, হাতের মুঠি শক্ত হয়ে গেল। তাহলে এর জবাব আমি দেব। তানিশাকে কোথায় পাবো আমি? আর একদিকে শুভ ও তানিশা পার্কের একটি বেঞ্চে বসে আছে। সকালে যা হয়েছে ক্যাম্পাসে, তারপর ভার্সিটির আগামী 1 মাসের জন্য বন্ধ ঘোষণা করেছে সরকার। আজ সকালে কি থেকে যে কি হয়ে গেল কিছুই বুঝলাম না। আমি বুঝলাম না কোথা থেকে সেই মানুষরূপী তুফান আসলো আর এসে সব লণ্ডভণ্ড করে চলে গেল। তানিশা সরু চোখে শুভর দিকে তাকালো। কিন্তু তোমাকে তো আজকে ক্যাম্পাসে দেখিনি আমি আসার পর। দেখবেন কিভাবে আপনি এসেছেন শেষ মুহূর্তে, আর সবাই যখন পালিয়ে যেতে ব্যস্ত তখন আমিও সুযোগ বুঝে পালিয়ে যাই। এই তোকে না বলেছি আমাকে তুমি করে বলবি? তুমিও তো আমাকে এক সময় তুমি আর এক সময় তুই করে ডাকো। তানিশা হেসে দেয়। আরে বোকা, এটা তো ভালোবাসার ডাক। শুভর মুখ হঠাৎ গম্ভীর হয়ে গেল। কি ভাবছিস তুই? আমি ভাবছি আশিক এসেই সবার আগে কোনো এক লেডি মাফিয়াকে খুঁজছিল ক্যাম্পাসে। তুমি কি জানো কে হতে পারে সেই লেডি মাফিয়া? তানিশা হকচকিয়ে উঠল। না তো, আমি কিভাবে জানবো লেডি মাফিয়া হ্যাকার কুইন সম্পর্কে? আমার না আজকে অনেক জরুরি কাজ আছে একটা, আমি আজ বরং যাই, আগামীকাল দেখা হবে। কথাগুলো বলে তানিশা তাড়াহুড়ো করে কোথাও একটা চলে গেল। শুভ অবাক দৃষ্টিতে তানিশার দিকে তাকিয়ে রইল। তানিশা তো কখনো এরকম ব্যবহার করেনি, তাহলে আজ কেন লেডি মাফিয়ার কথা উঠতেই সে চলে গেল? আমি তো শুধু লেডি মাফিয়ার নাম উচ্চারণ করেছি, কিন্তু তার নাম যে লেডি মাফিয়া হ্যাকার কুইন সেটা তানিশা কিভাবে জানলো? শুভ গভীর চিন্তায় ডুবে গেল। দেশের নামকরা বিজনেস টাইকুন শাহরিয়ার আহমেদ কোম্পানির বিল্ডিংয়ের সামনে একটি রোলস রয়েল এসে থামলো। গাড়ি থেকে গোল্ডেন ড্রাগন নামলো। তার পেছন পেছন আশরাফ খান সহ তার বডিগার্ডসরা অস্ত্র হাতে নামলো। গোল্ডেন ড্রাগন কোম্পানির ভেতর ঢুকলো। সিকিউরিটি তাকে থামাতে চাইলে তাকে গার্ডদের এত অস্ত্র দেখে ভয় চুপসে যায় তারা। গোল্ডেন ড্রাগন সোজা শাহরিয়ার আহমেদের কেবিনে ঢুকে তার সামনে বসে পড়ে। শাহরিয়ার আহমেদ রাগান্বিত গলায় জিজ্ঞাসা করে, কে আপনি? আর আমার পারমিশন ছাড়া আমার কেবিনে কিভাবে ঢুকেছেন? গোল্ডেন ড্রাগন সিগারেট ফুঁকতে ফুঁকতে উত্তর দিল, আমার অনেকগুলো নাম রয়েছে। কেউ আমাকে আজরাইল বলে, তো কেউ আমাকে মৃত্যু দেবতা বলে। কারোর জন্য আমি মৃত্যুর সওদাগর, আবার কারোর জন্য আমি শয়তান। সবাই আমাকে গোল্ডেন ড্রাগনের নামে চেনে। গোল্ডেন ড্রাগন নামটা শোনা মাত্রই শাহরিয়ার আহমেদ চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার চেহারে রাগের পরিবর্তে ভয়ের সাথ স্পষ্ট। আপনি কি চান আমার থেকে, আর এখানে কেন এসেছেন? আমি আপনার কোম্পানি চাই মিস্টার শাহরিয়ার। মানে খুবই সিম্পল। এদেশের উন্নতির পেছনে আপনার কোম্পানির বিশাল ভূমিকা রয়েছে। আপনার কোম্পানির প্রোডাক্টের কারণে বিদেশি কোম্পানিরা তাদের প্রোডাক্ট এই দেশে চড়া দামে সেল দিতে পারছে না, আর তাই আমি চাই শুধু এই দেশের ধ্বংস। এর জন্য বিদেশি কোম্পানিরা আমাকে মিলিয়ন মিলিয়ন ডলার পে করেছে। সুতরাং আমি আপনার কোম্পানিটি কিনে নিব এখন এই মুহূর্তে। আপনি কি মনে করেছেন আপনি কিনতে চেয়েছেন আর আমি আমার কোম্পানি নাচতে নাচতে আপনাকে দিয়ে দিব? আর আমি এই দেশের কোনো ক্ষতিই হতে দিব না। আমি এখনই পুলিশকে কল দিব। পুলিশে কল দিবেন? দিতে পারেন, তবে তার আগে আপনি আমার সাথে একটু বাইরে আসুন, আপনাকে কিছু দেখাবো। কি দেখাবেন আমাকে? মিস্টার শাহরিয়ার, আপনি বড্ড প্রশ্ন করেন। চলেন আপনাকে কিছু জিনিস দেখাই আমি। শাহরিয়ার আহমেদ গোল্ডেন ড্রাগনের সাথে কেবিন থেকে বের হয়ে দেখে তার স্টাফদের বন্দুকের নলে রাখা হয়েছে, আর তাদের লিড দিচ্ছে আশরাফ খান। শাহরিয়ার উঠে চিৎকার দিয়ে ওঠে, আশরাফ, ভালোই ভালোই বলছি, আমার লোকদের ছেড়ে দে। এই দেশের ক্ষতি করতে নামিস না, এই দেশ তোরও। আশরাফ খান তার ছেলের হাসি দিয়ে বলে, এই দেশ আমাকে কিচ্ছু দেয়নি শাহরিয়ার, উল্টো এই দেশ আমার ছেলেকে আমার থেকে কেড়ে নিয়েছে। আমি এত কথা বলতেও শুনতে আসিনি মিস্টার শাহরিয়ার।
আমাকে আপনার কোম্পানিটি দিয়ে দিন, নয়তো আপনার সামনে আপনার প্রতিটি স্টাফকে মেরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেব। তারপর সেই লাশের ভিড়ে আপনার এক্স ওয়াইফ আর আপনার ছেলেকেও পাওয়া যাবে। শাহরিয়ার আহমেদ ঘামতে শুরু করলেন। কি করবেন কিছুই বুঝে উঠতে পারলেন না। শাহরিয়ার আহমেদকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে গোল্ডেন ড্রাগন আশরাফকে ইশারা করলো। আশরাফের অর্ডার পাওয়া মাত্রই তার লোকেরা স্টাফদের বন্দুকে নল দিয়ে আঘাত করে। সবে ব্যথায় কুকড়ে ওঠে, ফ্লোরে লুটিয়ে যায়। শাহরিয়ার আহমেদ চিৎকার দিয়ে ওঠে, কিন্তু তার কপালেও আঘাত পড়ে। তিনি হাঁটু গেড়ে বসে পড়েন, হাত জোর করে বলেন, দয়া করে আমার পরিবার ও আমার স্টাফদের কিছু করো না। আপনারা যা করতে বলবেন আমি তাই করব। ম্যাচিওর ম্যান আশরাফ। জি বস। আশরাফ খান কাগজ নিয়ে আসে। শাহরিয়ার আহমেদ কাগজে সই করে দেয়। আজকের পর থেকে এই কোম্পানি আশরাফ তোর হলো। তুই পাওয়ারফুল হলি, মানে আমাদের গ্যাং আরও শক্তিশালী হলো। চিন্তা করবেন না স্যার, আমি আপনার দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করব। এদিকে গোল্ডেন ড্রাগন শুভর বাবার ব্যবসার উপর হানা দিয়েছে। তার বাবাকে নির্যাতন করেছে, সেটা সিসিটিভি ফুটেজ কোনো এক স্টাফ লিক করে দেয়। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটি দেখে শুভর রাগের সীমা ছড়িয়ে যায়। শুভ দাঁড়িয়ে থাকতে আয়নার সামনে নিজেকে দেখে মুখে একটা মিলান হাসি। এই হাসির পেছনে রয়েছে হাজারো রহস্য, যা ভেদ করা কারোর পক্ষে সম্ভব নয়। শহরের অলিতে গলিতে গুঞ্জন চলছে সে ফিরে এসেছে। সে যার নাম শুনে মাফিয়া জগৎ কেঁপে ওঠে, যার আগমনে খুশিতে অন্ধকার রাস্তায় তার পুরনো চেনা বন্ধুরা জড়ো হয়েছে, যার একসময় মাফিয়া ও ব্ল্যাক মার্কেটের সঙ্গে যুক্ত ছিল, এখন ছদ্মবেশে সাধন পেশে রয়েছে। তারা সবাই এক হয়েছে। এমন সময় ল্যাম্পপোস্টের আলোতে একটি কালো অবৈ দেখা যায়। কালো অবৈটিকে সবাই চিনতে পেরে হাঁটু গেয়ে কুর্নিশ করে। একজন বলে, ভাই, আপনারই অপেক্ষায় ছিলাম আমরা এত বছর। আজ আপনি এসেছেন শুনে আর নিজেদের কন্ট্রোল করতে পারিনি। আপনি একবার শুধু বলেন, আমরা আপনার জন্য জীবন দিয়ে দিতে রাজি। অন্ধকার থেকে অবৈটি জবাব দেয়, আমার জন্য তোদের জীবন দিতে হবে না, তবে হ্যাঁ, কিছু মানুষের জীবন নিতে হবে। এই পুরো দেশ থেকে মাফিয়াদের মশার মতো পিষে ফেলতে হবে। বাংলাদেশে মাফিয়া গ্যাংস্টার বলতে শুধু ব্ল্যাক ড্রাগনকেই চিনবে সবাই। আপনি যা বলবেন তা মাথা পেতে মেনে নেব ভাই। তাহলে চল, অ্যাকশন শুরু হয়ে যাক। পরের দিন একদম সকালবেলা শুভর সাথে দেখা করতে বের হয়েছিল তানিশা। হঠাৎ দুটি ভ্যান আসে। চোখে কালো কাপড়, মুখে মাস্ক। চিৎকার করার আগেই অবচেতন একজন রুমাল চেপে ধরে তার মুখে। ক্লোরোফর্ম যুক্ত রুমালে তানিশা অবচেতন হয়ে যায়। তানিশাকে বন্দি করে রাখা হয় একটি গুদাম ঘরে। গুদাম ঘরটি জঙ্গলের একেবারেই মাঝখানে। ঢাকা শহরের শেষ প্রান্ত বিশালাকার একটি জঙ্গলে এনে রাখা হয়েছে তানিশাকে। তানিশার জ্ঞান ফিরে সে নিজেকে হাত পা মুখ বাঁধা অবস্থায় আবিষ্কার করে। তানিশার জ্ঞান ফেরার খবর শুনে দরজা খুলে একজন এগিয়ে আসে। তানিশা লোকটিকে চিনতে পারল না। লোকটি তানিশার মুখ থেকে কাপড় সরালো। কে আপনি, আর আমাকে এভাবে বেঁধে রেখেছেন কেন? লোকটি ক্রোধান্বিত গলায় বলে, আমি আশিকের বাবা আশরাফ খান। তুমি আশিককে প্রত্যাখ্যান করেছিলে, আর সেই কারণেই আমার ছেলে আজ কোমায় পড়ে আছে। কী সব আবুল তাবুল বলছেন? আপনার ছেলে হলো একজন গুন্ডা। তাকে কোন বিবেকে আমি ভালোবাসতে যাব? আর সে এখন তার পাপের শাস্তি ভুগতেছে। চুপ। আমার ছেলেকে আমি বলেছিলাম পুরো পৃথিবী ওর পায়ের সামনে এনে রাখবো। সেটা হয়তো পারিনি, কিন্তু ওকে আমার ছেলের বউ বানিয়েই দম ফেলবো আমি। আমার ছেলে যতদিন না সুস্থ হবে ততদিন তুই এখানেই বন্দি থাকবি। তানিশার চোখে আগুন নিয়ে চেয়ে থাকে। তুই হয়তো এখনো জানিস না তুই কাকে স্পর্শ করেছিস। ইতিমধ্যে ব্ল্যাক ড্রাগনের আবির্ভাব ঘটেছে শহরে। সে আবারও আসবে, আর আসলে তোর অবস্থা তোর ছেলের মতোই হবে। আশরাফ খান তানিশার গালে থাপ্পড় বসিয়ে দিল। তোর হিরো তোকে বাঁচাতে আসলে সে নিজেই আমার হাতে মরবে। আমি হলাম আশরাফ খান, যার নাম শুনে শয়তানরাও থরথর করে কাঁপে, কারণ আমার মাথায় খোদ শয়তানের রাজা গোল্ডেন ড্রাগনের হাত রয়েছে। আশরাফ খান কথাগুলো বলে চলে যেতে চাইল। এমন সময় তানিশা ডাকে। আশরাফ খান পেছনে ফিরে তাকায়। পেছনে ফিরে সে আকাশ থেকে পড়ার মতো অবস্থা, কারণ তানিশার হাত পা সব খোলা, আর তার হাতে নেমে এসেছে দুটি মিনি পিস্তল। আশরাফ খানের চেহারায় চিন্তার ভাঁজ পড়ে গেল। এ কি, তোমার হাতে বন্দুক কিভাবে এলো? তানিশার ঠোঁটের কোণে বাঁকা হাসি। আমাকে বাঁচাতে কোনো হিরোর প্রয়োজন নেই আশরাফ খান, কারণ আমি নিজেই যে
শয়তানের শিকারী। তুই হয়তো জানিস না তোর ছেলেকে মারার পেছনে আর তোর গডফাদার গোল্ডেন ড্রাগনের এই দেশে আসার পেছনে আমারই ভূমিকা রয়েছে। সব আমারই প্ল্যান। আশিফ খানের চোখ কপালে উঠে গেল। সে কিছু বুঝে উঠতে পারছে না। এর মানে কি? মানে হলো আমি সেই লেডি মাফিয়া হ্যাকার কুইন, যাকে ধরতে তোর ছেলে অর্ধমৃত হয়েছে, আর এবার তোকেও তোর ছেলের কাছে পাঠাবো আমি। আশাফের ইশারাতে গোটা 10 বডিগার্ড বন্দুক নিয়ে ঢুকে, কিন্তু তানিশা খুব দক্ষতার সাথে সবাইকে শান্তির ঘুম পাড়িয়ে দেয় হাতের বন্দুক জোড়া দিয়ে। তানিশা সবাইকে বাতাসের গতিতে মেরে ফেলল। ঘুরে তাকিয়ে দেখে আশরাফ নেই। সে আরও লোক নিয়ে আসবে। এতজনের পক্ষে তার একা লড়াই করা সম্ভব না। তানিশা দ্রুত গোডাউন ছেড়ে জঙ্গলের আরও ভেতরে দৌড়ানো শুরু করলো। এদিকে আশরাফ খান গোটা 100 কিলা নিয়ে তানিশার পিছু নিল। তানিশা জঙ্গলের একটি গাছের পেছনে লুকালো। আশরাফ খানের লোকবল হাতে টর্চ আর বন্দুক নিয়ে তাকে খুঁজে বেড়াচ্ছে। তানিশা যে জায়গায় লুকিয়েছে তারা সেদিকেই আসছে। তানিশা সুযোগ বুঝে একজনের দিকে এগিয়ে আসতে দেখে তার হাতে ধারালো চাপাতি ওর গলে চালিয়ে দিল। নিঃশব্দে একজনকে মেরে তানিশা আবার দৌড়ানো শুরু করলো। তানিশাকে একজন দেখে ফায়ার করে। ফায়ার মিস হলেও সবে ওর পেছনে ছুট শুরু করে। তানিশা পাল্টা গুলি করে। একসময় ওর পিস্তলের বুলেট শেষ হয়ে যায়। তানিশা দৌড়াতে দৌড়াতে গাছের শেকড়ের সাথে পা পেঁচিয়ে মাটিতে পড়ে যায়। মাথায় আঘাত পায় আর পা মুচকিয়ে যায়। তানিশা ঠিকমতো দাঁড়াতে পারছে না। আশরাফ খানের লোকেরা তানিশাকে চারিদিক থেকে ঘিরে ফেলে। আশরাফ খান তানিশার দিকে এগিয়ে যায়। অনেক দৌড় করিয়েছিস মাফিয়া কুইন, এবার আমার পালা। তোকে মাঠ জঙ্গলে আমি আর আমার ছেলেরা কুকুরের মতন ছিঁড়ে খাবো, কিন্তু তোকে রক্ষা করার মতন কেউ আসবে না। আশরাফ খানের অট্টহাসি পুরো জঙ্গল জুড়ে শোনা গেল। আশরাফ খান হাত বাড়িয়ে দিল তানিশার বুক বরাবর। তানিশার হাজারো সন্ত্রাসীর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা থাকা সত্ত্বেও সে ভয়ে জমে গেল। নিজের সর্বনাশের কথা ভেবে চোখ বন্ধ করে ফেল। আশরাফ খানের হাত তানিশার বুক টাচ করবে, এমন সময় আশরাফ খানের হাতের লেজার লাইট পড়ল। আশরাফ খান থেমে গেল। সে সহ তার সকল লোকের উপর শত শত লেজার লাইট পড়েছে। সবাই এক মুহূর্তের জন্য জমে গেল। এই অন্ধকার নির্জন গভীর জঙ্গলে কোথা থেকে শত্রুরা তাদের টার্গেট করছে এটা বুঝতে পারা অসম্ভব। তানিশা চোখ খুলে দেখল আশরাফ খান সহ সবাই শত শত স্নাইপারের টার্গেটে রয়েছে, কিন্তু আশেপাশে কাউকে দেখা যাচ্ছে না। এমন সময় বিদ্যুৎ চমকালো, আর সাথে সাথে জঙ্গলের বিশালাকার বট গাছের উপরে গিয়ে একটি বাজ পড়ল। বাজ পড়ার শব্দে তাদের কান এক মুহূর্তের জন্য জিমিয়ে গেল। গাছে আগুন ধরে গেছে। সেই আলোতে জ্বলন্ত গাছের সামনে গোল্ডেন গ্যাংয়ের সদস্যরা তাদের আজরাইলকে দেখতে পেল। তানিশা ওদের দৃষ্টি অনুসরণ করে তাকালো। কালো হুডি ও মাস্ক পরা একজন দাঁড়িয়ে আছে। তার হুডি ও মাস্কে ড্রাগনের প্রতিচ্ছবি বলে দিচ্ছে যে ছেলেটা সাধারণ কেউ নয়, বরং প্রশাসন এবং মাফিয়াদের ঘুম কেড়ে নেওয়া সেই ব্ল্যাক ড্রাগন। ব্ল্যাক ড্রাগনকে দেখা মাত্রই সবার আত্মা কেঁপে উঠল, কারণ সে চাইলে এই মুহূর্তে কাউকে স্পর্শ না করে সবার শরীর ঝাঁঝার বানিয়ে দিতে পারে। ব্ল্যাক ড্রাগন সামনে এগিয়ে আসে। ব্ল্যাক ড্রাগন, তুই আমার ছেলেকে কোমায় পাঠিয়েছিলি। আমি তোকে ছাড়বো না। তোকে আর এই লেডি মাফিয়া কুইনকে আমি এক্ষুনি জবাই করব। ব্ল্যাক ড্রাগন তানিশার দিকে তাকায়। তানিশা ব্ল্যাক ড্রাগনের চোখজোড়া চিনতে পারে। এই চোখজোড়া তানিশার অনেক চেনা। শুভ আশরাফ খানের দিকে তাকিয়ে বলে, তোরা জানিসও না, তোরা জেনে শুনে তোদের মৃত্যুকে ডেকে এনেছিস এখানে। আজ এই জঙ্গলে তোদের প্রত্যেকটাকে পুঁতে রাখবো। শয়তানের রাজা আসলেও তোদের বাঁচাতে পারবে না। তাই নাকি? তাহলে দেখা যাক। আশরাফ খানের ইশারায় সবে ব্ল্যাক ড্রাগনের দিকে বন্দুক তাক করে। সাথে সাথে চারিদিক থেকে স্নাইপারের বুলেট এসে সবার হাতের আঙ্গুল ছিন্নভিন্ন করে দেয়। থাম তোরা। গুলি বর্ষণ থেমে যায়। ওরা আমার শিকার, ওদের আমি মারব, কারণ এবার ব্যাপারটা বড্ড পার্সোনাল। পার্সোনাল মানে? ব্ল্যাক ড্রাগন ধীরে ধীরে নিজের হুডি আর মাস্ক খুলে ফেলে। ব্ল্যাক ড্রাগনের ছদ্মবেশে শুভকে দেখতে পেয়ে তানিশা কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেল। তানিশা যাকে এতদিন অসহায় নিষ্পাপ ভেবে ভালোবেসে এসেছিল, সেই কিনা এই মাফিয়া ওয়ার্ল্ড কন্ট্রোল করে। তানিশার চোখ বড় বড় হয়ে গিয়েছে। আশরাফ খানের কানে কানে একজন এসে ফিসফিসে শুভর পরিচয় দিল। আশরাফ খান হাততালি দিয়ে বলল, বাহ, তার মানে এতদিন তোরা প্রেমিক প্রেমিকা মিলে আমাদের সবাইকে নাকানি চুবানি খাওয়াইছি, আর তোদের জন্য আজ আমার ছেলে নাজেহাল অবস্থা।
তোর বাবাকে তো নাস্তানাবুদ করে ছেড়েছি, কিন্তু তোদের এই জ্বলন্ত গাছের সাথে পুড়িয়ে দেব, এই শয়তানের কসম। শুভ একটি বাঁকা হাসি দিয়ে বলল, আয় দেখি কে কাকে মারে। শুভ এগিয়ে যায়। শুভকে আশপাশ দিয়ে গোটা বিশেক গুন্ডা হাতে চাপাতি নিয়ে ঘিরে ফেলে। শুভ শুধু একটা বোকা হাসি দেয়, তারপর ঝাঁপিয়ে পড়ে ওদের উপর। একজনের বুকে ঘুষি দিয়ে তার চাপাতি কেড়ে নিয়ে আরেকজনের বুকে বসিয়ে দেয়, তারপর ওর চাপাতি কেড়ে নিয়ে আরেকজনের বুকে, আবার আরেকজনের পিঠে। এভাবে চোখের পলকে সবাইকে কুপিয়ে মারল কুখ্যাত সন্ত্রাসী ব্ল্যাক ড্রাগন। তানিশার চোখ শুধু বড় বড় করে দেখেই গেল। এখন সে শতভাগ নিশ্চিত যে শুভই ব্ল্যাক ড্রাগন, কারণ সে ছাড়া শূন্য হাতে এতজন মানুষের মোকাবেলা করার সাহস এই দুনিয়ায় কারো নেই। শুভ এবার নিজের কোমর থেকে তার প্রিয় অস্ত্র বের করলো, চাইনিজ কুড়াল। সে হাতে চাইনিজ কুড়াল নিয়ে সবার উপর হিংস্র বাঘের মতো ঝাঁপিয়ে পড়ল। কাউকে রেহাই দিল না। সবার হাতে উন্নত থেকে উন্নত অস্ত্র থাকা সত্ত্বেও কেউ শুভকে একটু আঘাত দিতে পারল না। এদিকে শুভর প্রত্যেকটি আঘাতে কারোর হাত শরীর থেকে আলাদা হচ্ছে, তো কারোর পা, আবার কারোর মাথা। কয়েক মিনিটের মধ্যে নীরব জঙ্গলটি অস্থির হয়ে উঠল। রক্তের বন্যা বইয়ে গেল জঙ্গলে। আর জঙ্গলের গাছপালাও নিশাচর প্রাণীগুলোর শতাব্দীর হিংস্র ঘটনার সাক্ষী হলো। আশরাফ খানের আত্মা শুকিয়ে গিয়েছে এত রক্ত দেখে। তার কোনো লোকই আর জীবিত নেই। সবার ছিন্ন ভিন্ন লাশ এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শুভ একজনের বুকের ভেতরে কোড়াল ঢুকিয়ে তার টেনে মাথা থেকে বের করলো, আর সাথে সাথেই দু টুকরো হয়ে গেল সে। তুই মানুষ নাকি জানোয়ার? এভাবে কেউ কাউকে মারে? শুভ আশরাফ খানের দিকে তাকায়। আশরাফ খান শুভর চোখ জোড়া দেখে জমে গেল। তার সবুজ বর্ণের চোখ লাল হয়ে গিয়েছে। শুভর চেহারায় রক্তের প্রলেপ, তার পুরো শরীর জুড়ে শুধু রক্ত আর রক্ত। শুভকে দেখতে এখন রক্ত পিপাসু দানবের মতো লাগছে। খোদ শয়তান শুভকে দেখে ভয় পাবে। শুভ তার ঠোঁটের কোণে থাকা রক্ত চেটে আশরাফ খানের দিকে এগোলো। আশরাফ খান মাটি থেকে বন্দুক উঠিয়ে তানিশার মাথায় তাক করলো। আর এক পা আগালে তোর জানেমানের খুলি উড়িয়ে দেব। অস্ত্র ফেল, স্যালেন্ডার কর আমার কাছে। এটাই লাস্ট অপারেশন তোর কাছে। শুভ ঘাড় বাঁকা করে একটি বাঁকা হাসি দেয়। শুভর এই ভয়ঙ্কর নিঃশব্দ হাসি শুনে যে কেউ প্যান্ট ভিজিয়ে ফেলবে। শুভ তার অস্ত্র ফেলে দিয়ে হাতজোড়া মোট করে পেছনে নিল। আশরাফ খান বিজয়ের হাসি দিল, কিন্তু এই হাসি বেশিক্ষণ স্থায়ী রইল না। শুভ হাতের মুঠ থেকে এক এক করে আঙ্গুল খুলতে লাগলো। তার এক এক আঙ্গুল খোলার সাথে সাথে একটি একটি করে বুলেট আশরাফ খানের হাতে ও পায়ে এসে লাগলো। আশরাফ খান মাটিতে লুটিয়ে পড়ল। সে ব্যথায় কাতরাতে থাকে। শুভ ধীরে ধীরে এগিয়ে যায় ওর কাছে, হাঁটু গেড়ে বসে ওকে ওঠায়। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি আর কখনো তোমাদের রাস্তায় আসবো না। তোমার বাবার কোম্পানিও তোমাকে ফেরত দিয়ে দেব। শুভ হেসে বলে, যা আমার তা আমি কারোর থেকে দয়া দাক্ষিণ্য হিসেবে নেই না, বরং কেড়ে নেই। আর তোর জানও এখন থেকে আমার। আমাকে দিয়ে দে তোর জান আশরাফ। শুভ একটি চা পাতি দিয়ে আস্তে আস্তে আশরাফ খানের গলায় চালিয়ে দেয়। আস্তে আস্তে গলায় আঘাতের ফলে আরও কষ্টদায়ক মৃত্যু পায় সে। আশরাফকে ছেড়ে দিয়ে শুভ উঠে দাঁড়ায়, তারপর তানিশার দিকে তাকায়। তানিশাও শুভর দিকে তাকিয়ে আছে। দুজনের মাঝে নীরবতা, কারোর কাছে কিছু বলা নেই, কারণ দুজনেই মাফিয়া জগতের নিয়ম সম্পর্কে অবগত। শুভ প্রথম মুখ খুলল, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। তানিশা ছুটে শুভকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলো। এবার কি কিছু ভয়ানক হতে চলেছে, কারণ মাফিয়া জগতের হিংস্র বাঘিনী এক হয়েছে। এবার কি গোল্ডেন ড্রাগনের ভয়াবহ ধ্বংস অনিবার্য? কি হতে চলেছে জানতে চাইলে গল্পে থাকেন ভয়ঙ্কর কিছু দেখার জন্য। তানিকে উদ্ধার করার পর শুভর গোপন কক্ষে শুভ তানিশা পায়ে ব্যান্ডেজ করে দিচ্ছে। প্রায় অনেকটুকু কেটে গিয়েছে। শুভ চুপচাপ, তানিশার চোখে জল, মুখে ধীর ছায়া হাসি। তুমি তাহলে ব্ল্যাক ড্রাগন? সেই রাতে তুমিও আমাকে রক্ষা করেছিলে, তাই না? প্রতিবার কি তুমি বিপদকে ডাকো নাকি? বিপদ আর তুমি একই মুদ্রার এপিট ওপিট। তানিশা হাসে। আমাদের জীবন তো বিপদে জর্জরিত। প্রতিটা মুহূর্তে আমরা মৃত্যুর সাথে পাঞ্জা খেলি। প্রশাসন যা করতে পারে না তা আমরা করি, দেশকে সুরক্ষিত রাখি। তাই বিপদ থেকে পালালে তো আমাদের চলবে না শুভ। তানিশার পা ব্যান্ডেজ করা শেষ। কিন্তু আর না, এবার যা করার আমি করব। গোল্ডেন ড্রাগনকে আমি মারব, তুমি এসব থেকে দূরে থাকবে। তানিশা ভুরু কুঁচকায়। মানে কি?
মানে হলো আমি তোমাকে আর বিপদের মধ্যে রাখতে চাই না। তুমি এটা ভুলে যেও না যে গোল্ডেন ড্রাগন এই দেশে এসেছে শুধুমাত্র আমার লাইফ কাস্টের জন্য। আর যে মিশন আমরা আলাদাভাবে শুরু করেছি সেটা আমরা একত্রে শেষ করব। আর তাছাড়া তুমি আমাকে নিয়ে কেন এত ভয় পাচ্ছ শুনি? আমি কে হই তোমার? হুম। তানিশার চোখ সরু হয়ে যায়। সে শুভ থেকে তার কাঙ্ক্ষিত উত্তরের আশা করছে, কিন্তু শুভ চুপ করে আছে। তানিশা আবার বলে, যখনই আমার ওপর বিপদের কালো মেঘ ছেয়ে আসে তুমি কেন ছাতা হয়ে এসে আমাকে রক্ষা করো? নিজের জীবন বাজি রেখে সব বিপদ থেকে আমাকে কেন বাঁচাও তুমি? শুভ কিছু না বলে তানিশাকে কাছে টেনে তানিশার ঠোঁট জোড়ায় নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। তানিশা বাধা দেয় না, সে পাগলের মতো শুভর পাগলামিতে সায় দেয়। তাদের মধ্যে যুদ্ধ পরবর্তী অভিমান দূর হয়ে সেখানে অবস্থান নিয়েছে এক টুকরো ভালোবাসার পরশমণি। কিছুক্ষণ পর বিছানায় বুকের উপর হয়ে শুয়ে আছে একজন আরেকজনের উপর। তানিশা শুভর বুকের উপর শুয়ে আছে। আমি জানি না এই যুদ্ধে কার আগে কে শেষ হবে, আমরা না ওরা, কিন্তু আমি চাই শেষ সময়টাতে আমার মৃত্যু তোমার বুকেই ঘটুক। তোমার কিছুই হবে না। তোমার গায়ে ফুলের আঘাত লাগলেও আমি এই শহরে রক্তের আগুন বয়ে দিব। আমাকে কখন এত ভালোবেসে ফেললে তুমি? শুভর অন্যদিকে তাকিয়ে উত্তর দেয়, জানি না। তানিশা হাসে, বাপ্পা, ব্ল্যাক ড্রাগন দেখি লজ্জাও পায়। এখন ঘুমাও, কাল সকালে অনেক কাজ আছে আমাদের। সব সময় কি এরকম গম্ভীর ভাব নিয়ে থাকাটা দরকার বেশি? শুভ উত্তর দেয় না। তানিশা শুভর বুকেই ঘুমিয়ে পড়ে। ঘণ্টাখানেক পর মাঝরাতে দুজনেই ঘুমোচ্ছে। হঠাৎ শুভর চোখ খুলে যায়। আস্তে করে তানিশাকে সরিয়ে সে উঠে পড়ে। জামাকাপড় পরে প্রয়োজনীয় জিনিস নিয়ে সে দরজার কাছে চলে যায়। চলে যাওয়ার আগে তানিশার দিকে তাকায়। ঘুমন্ত অবস্থায় তানিশাকে নিষ্পাপ লাগে। এমন নিষ্পাপ মেয়ের কোনো ক্ষতি হতে দিতে চায় না শুভ। আমাকে ক্ষমা করে দিও তানিশা, আমি চাই না এই জীবন মরণ খেলায় তোমার কোনো ক্ষতি হোক। তুমি আমার এই যুদ্ধে বিজয়ী হওয়ার মূল শক্তি, তাই তোমার কিছু হতে দিব না আমি। শুভ তানিশাকে একা রেখে বেরিয়ে যায়। বাইরে আগে থেকে শুভর জন্য একটি গাড়ি অপেক্ষা করছিল। শুভর গাড়ি চলতে থাকে। চলতে চলতে গভীর জঙ্গলে আবারও হারিয়ে যায়। যেভাবে ব্ল্যাক ড্রাগন অন্ধকার ভেদ করে এসেছিল ঠিক সেভাবেই অন্ধকারে মিলিয়ে যায়। হাসপাতালে আইসিইউর বেডে শুয়ে আছে শাহরিয়ার আহমেদ। তার চারপাশে ডাক্তাররা ঘুরপাক খাচ্ছে। বড্ড তারা তাদের দেশের নাম্বার 1 বিজনেস টাইকুনকে না বাঁচালে তো তাদেরই রেপুটেশন নষ্ট হবে। আইসিইউর বাহিরে বসে কান্না করছে নাদিয়া তাসনিম। হঠাৎ তিনি দেখেন আশপাশ কালো স্যুট পরা গার্ডে ভরে গেছে। কিছু বুঝে ওঠার আগেই তিনি দেখতে পান হাসপাতালে করিডর দিয়ে শুভ হেঁটে আসছে। তাকে দেখতে আজ পুরাই আলাদা লাগছে। পরনে সাদা শার্ট, কালো স্যুট, বোতাম খোলা, হাতে রোলেক্স ওয়াচ। চারপাশে গাটরা তাকে রাজার মতো সম্মান দেখাচ্ছে। শুভ তার মায়ের সামনে এসে দাঁড়ায়। তার মায়ের চোখে মুখে এতক্ষণ বিষণ্ণতার ছাপ থাকলেও এখন সেখানে আশ্চর্যের ছাপ রয়েছে। শুভ বাবা, তুমি? শুভ কিছু বলল না। তখনই ডাক্তার বাহিরে আসলো। ডাক্তার শুভর উদ্দেশ্যে প্রশ্ন করলো, আপনি শাহরিয়ার আহমেদের কি হন? আমি। শুভ এক মুহূর্তের জন্য থেমে উত্তর দিল, উনি আমার পিতা আর আমি ওনার ছেলে। শুভর উত্তর শুনে ওর মায়ের মুখে হাসি রেখা ফুটল। আপনি শুনে খুশি হবেন যে উনি আপাতত আউট অফ ডেঞ্জার আছেন। ওনার ব্যবসায় ক্ষতি হওয়ায় উনি হার্ট অ্যাটাক করেছিলেন, কিন্তু এখন উনি সুস্থ আছেন। আমরা ওনাকে কেবিনে শিফট করছি। আপনি চাইলে একটু পরে ওনাকে দেখে আসতে পারেন। ঠিক আছে ডক্টর। ডাক্তার নিজ কাজে চলে যায়। শুভ, তোমার বাবা শুনে অনেক খুশি হবেন যে তুমি ওনাকে তোমার পিতা বলে সম্বোধন করেছো। শুভ আগের মতো গম্ভীর ভাষায় বলল, আপনি এখানে কি করছেন? বাবা, আমার আর তোমার বাবার মাঝে সম্পর্ক না থাকলেও আমরা দুজনকে কখনো মন থেকে ঘৃণা করিনি। এই জন্য হয়তো আমরা দুজনের কেউ এখনও নতুন করে সংসার পাতেনি। আর তোমার বাবা তো আমার বিজনেস পার্টনার। আজ ব্যবসা হারানো চেয়ে আমি ভয় ছিলাম যেন তোমার বাবাকে না হারিয়ে ফেলি। আজ তোমার বাবাকে হাসপাতালের বেডে দেখে নিজেকে বড্ড ছোট মনে হচ্ছে। আমি চাইলেই ওনার কাছে যেতে পারবো না। কিন্তু শুভ, তোমার শরীরে তো আমাদের রক্ত বইছে। তুমি দয়া করে আমাদের অস্বীকার করো না। তাহলে এই শেষ বয়সেও আমরা অসহায় পিতামাতা কোথায় যাব?
শুভ কিছু না বলে কোর্ট থেকে বিজনেসের দলিল বের করে মায়ের হাতে দিয়ে কেবিনের দিকে এগিয়ে যায়। শুভর মা অবিশ্বাসের দৃষ্টিতে বিজনেস ডকুমেন্টের দিকে তাকিয়ে আছে। শুভ তার বাবার কেবিনের দরজায় দাঁড়িয়ে আছে। কাছের জানালার ওপর থেকে বাবার অসহায় মুখটা দেখে বুকটা কেঁপে ওঠে। এই প্রথম, অথচ এই পাথরের মনটাই তার বাবা মেয়ের জন্য কোনো মাই থাকার কথা ছিল না। শুভর মা খুশিতে চোখের জল ফেলছেন। শুভ কেবিনের ভেতর ঢুকে শুভর বাবা চোখ বন্ধ করে শুয়ে আছেন। শুভ গিয়ে ওনার পাশে বসে ওনার হাত ধরে। শাহরিয়ার আহমেদ চোখ মেলে তাকায়। বাবা। শুভর মুখে বাবা ডাক শুনে শাহরিয়ার আহমেদের হৃদয় ব্যাকুল হয়ে উঠল। তিনি ক্লান্ত গলায় বলেন, আজ আমার মতো খুশি এই দুনিয়ার আর কেউ নেই জানিস। আজ হয়তো আমার এত বড় রাজত্ব নেই, কিন্তু আমি অনেক ভাগ্যবান যে আমার ছেলে এত বছর পর আমাকে বাবা বলে সম্বোধন করেছে। শাহরিয়ার আহমেদের গাল বেয়ে পানি পড়ল। আমি থাকতে কেউ তোমাদের চোখ থেকে এক বিন্দু পানিও আর বের করতে পারবে না। আর তোমার কোম্পানি তোমারই আছে বাবা, কেউ তোমার কষ্টে করা ব্যবসায় আঙুলও দিতে পারবে না। তুই এসব থেকে দূরে থাক বাবা, ওরা অনেক ভয়ঙ্কর মানুষ, ওদের বিরুদ্ধে গেলে তোর ক্ষতি করে ফেলতে পারে। শুভ হাসে। তোমার কোনো চিন্তা করতে হবে না বাবা, আমার যা করার আমি করে ফেলেছি। আর ভবিষ্যতে যা যা করা দরকার তাই তাই করব। দরকার হলে পুরো শহর পুড়িয়ে ছাড়খাড় করে দেব, তাও কাউকে ছাড়ব না। শাহরিয়ার আহমেদ তার ছেলের চোখে ভয়ঙ্কর আগুনের তাপ দেখতে পেলেন। নিজের ছেলেকে চিনতে অসুবিধা হচ্ছে তার। নিজের ছেলের মাঝে হিংস্রতার সকল লক্ষণ তিনি পাচ্ছেন। শুভ বেরিয়ে যায় কেবিন থেকে। তার ডান হাত রকির কাছে যায়। রকি এতদিন শুভকে গোল্ডেন ড্রাগন গ্যাংয়ের সকল খবর দিয়ে এসেছে। রকি, তোকে আমার একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুধু আদেশ দিন বস। গোল্ডেন ড্রাগনের সাথে যোগাযোগ কর। আগামীকাল আমি বসতে চাই তার সাথে। রকির চোখ বড় বড় হয়ে গেল। বস, আপনি ভেবে বলছেন তো? এই শুভ যা বলে ভেবেচিন্তেই বলে। আমি আর লুকোচুরি চাচ্ছি না। গোল্ডেন ড্রাগন হয় আমার কথা মেনে শান্তি চুক্তি করবে, নয়তো এই শহর আবারও ব্ল্যাক ড্রাগনের নৃশংসতায় দেখবে। যে হুকুম ব্ল্যাক ড্রাগন। পরের দিন শহরে পরিত্যক্ত একটি ধ্বংসপ্রাপ্ত রাজবাড়ির ভেতর ব্ল্যাক ড্রাগন ও গোল্ডেন ড্রাগন প্রথমবারের মতো সামনাসামনি বসেছে। দুই পক্ষেরই 4 জন লোক করে উপস্থিত হয়েছে। আমি কখনো ভাবিনি 25 থেকে 26 বছরের কোনো যুবক এই মাফিয়া সাম্রাজ্য কাঁপাচ্ছে। বয়স দিয়ে রাজত্ব পরিচালনা হয় না গোল্ডেন ড্রাগন, রাজত্ব পরিচালনা হয় মেধা ও দক্ষতা দিয়ে, যা তোর মধ্যে নেই। গোল্ডেন ড্রাগন হেসে বলে, আমার মাঝে কি আছে আর কি নেই সেটা নিয়ে না হয় পরেও আলোচনা করা যাবে। আমার পুরো সাম্রাজ্যের 12টা বাজিয়ে আমার সামনে বুক খুলিয়ে কথা বলছিস, এত সাহস কোথায় পাস তুই? সাহস হাটে বাজারে পাওয়ার জিনিস না, এটা ভেতর থেকে আসে। আর আমি আজ তোর সাথে কোনো রকমের যুদ্ধ করতে আসিনি, আমি তোর সাথে শান্তি চুক্তি করতে এসেছি। গোল্ডেন ড্রাগন শব্দ করে হাসে। শুভ বলতে থাকে, আমি চাই না এই শহর কিংবা দেশে তুই কোনো রকমের সন্ত্রাসী কার্যক্রম চালাস। আজ এই মুহূর্ত থেকে তুই সব কিছু বন্ধ করে এই দেশ ছেড়ে চলে যাবি, নয়তো তোর লাশ টুকরো টুকরো করে রাস্তার কুকুরদের খাওয়াবো। গোল্ডেন ড্রাগন ঠান্ডা গলেই বলল, তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি, আমাকে মারার হুমকি দিয়ে শান্তির কথা শোনাচ্ছিস। এক সময় রক্তে রক্তে মিশে শহর রক্তের মরুভূমি হয়ে যাবে, তাই বলছি শেষ করে সব, চল শান্তি চুক্তি করি। গোল্ডেন ড্রাগন হাসতে হাসতে বলল, তুই আশিক আর তার বাবাকে মেরে শহরের কানেকশন বন্ধ করে দিয়েছিস, তোর বাবার ব্যবসাও রক্ষা করলি, আমার লোকদের মেরে, আর এখন তুই শান্তি চাস? না, আজ এই দেশে রক্তের গঙ্গা বইবে, আর শুরুটা তোর রক্ত দিয়ে হবে। গোল্ডেন ড্রাগনের ইশারাতে আশেপাশে ওর লোক দিয়ে ভরে যায়। সবার হাতে উঠে আসে অস্ত্র। ওরা নিয়ম মানেনি এই বৈঠকে। শুভ একবার এদিক সেদিক তাকায় আর হাসে। রকি বিস্মিত গলেই বলে, বস, আমরা মাত্র 5 জন আর ওরা গোটা 50। কি করব এবার আমরা? শুভর মুখে এখনো তার ছেলের হাসি। গোল্ডেন ড্রাগন, এতক্ষণ তোর সামনে যে বসে কথা বলছিল সে ছিল শুভ, শাহরিয়ার আহমেদের ছেলে। কিন্তু এখন যে তোকে আর তোর লোকেদের নরকের স্বাদ উপভোগ করাবে সে হলো মাফিয়া জগৎকে পায়ের কাছে রাখা দ্য গ্রেট ব্ল্যাক ড্রাগন। কথাটা বলে শুভ বিদ্যুৎ গতিতে লাফিয়ে গোল্ডেন ড্রাগনের বুকে লাথি মারে।
গোল্ডেন ড্রাগন চেয়ারসহ ছিটকে গিয়ে পড়ে। গোল্ডেন ড্রাগনের লোকেরা শুভর দিকে বন্দুক তাক করে। এখনও শুভর ঠোঁটের কোণে হাসি রেখা। শুভ আঙ্গুল দিয়ে 3বার চুটকি বাজানোর সাথে সাথে চারিদিক থেকে গুলি ছুটে এলো। সব লোকেদের শরীর ছিদ্র করে বুলেটগুলো চলে গেল। গোল্ডেন ড্রাগন আর শুভ লোকেরা অবাক চোখে চেয়ে রইল। গোল্ডেন ড্রাগনের সব লোক মিনিটের মধ্যেই মাটিতে পড়ে গেল নিষ্প্রাণ দেহ হিসাবে। গোল্ডেন ড্রাগন চিৎকার করে উঠল, প্ল্যান কি শুধু তুই বানাতে পারিস? আরে তুই যে স্কুলে এসব শিখেছিস, সেই স্কুলের প্রিন্সিপাল আমার কাছে এসে কোর্স করতো, কুত্তার বাচ্চা। বলে শুভ খালি হাতে ঝাঁপিয়ে পড়ল গোল্ডেন ড্রাগনের উপর। গোল্ডেন ড্রাগনের হাতে দুটো রিভলভার উঠে এলো, একটি বুলেটও শুভর গায়ে লাগলো না। শুভ বিদ্যুতের গতিতে এগোতে এগোতে গোল্ডেন ড্রাগনের বুকে ঘুষি মারল। গোল্ডেন ড্রাগনের হাত থেকে পিস্তল পড়ে গেল, সে মাটিতে বসে পড়ল। তুই যে যুদ্ধ শুরু করেছিলি, সেই যুদ্ধ শেষ করতে আমার 2 মিনিটও লাগেনি। এবার তোকে শেষ করে এই যুদ্ধকে আমি চিরতরেই শেষ করব। শুভ তার কোমর থেকে তার প্রিয় চাইনিজ কোরাল বের করে গোল্ডেন ড্রাগনের দিকে এগিয়ে যায়। গোল্ডেন ড্রাগন নির্বাক তাকিয়ে আছে। আচমকা শুভ এক এক করে গুলির শব্দ শুনতে পেল। পেছনে তাকাতে শুভর বুকে গিয়ে একটি বুলেট লাগলো। শুভ কয়েক কদম পেছনে গিয়ে হাঁটুতে ভর দিয়ে বসল। সামনে যা দেখলো সে তা কখনো প্রত্যাশা করেনি। রকি এক এক করে তার সাথে 3 জনকে গুলি করে শুভর সাথে বিশ্বাসঘাতকতা করছে। গোল্ডেন ড্রাগন হাসলো, তুই এতক্ষণ যেটাকে যুদ্ধ যুদ্ধ বলে চিল্লাচ্ছিলি, সেটা আমার জন্য নিত্যদিনের খেলা, আর প্রতিবার এই খেলাতে আমিই বিজয়ী হই। শুভর চোখে মুখে এখন বিস্ময়ের ছায়া। তুই রকি, কিন্তু কেন? রকি নরম ঠান্ডা গলায় উত্তর দিল, ব্ল্যাক ড্রাগনের রাজত্ব শেষ। এখন থেকে গোল্ডেন ড্রাগন আমাকে ওয়াদা করেছে, তুই মরলেই এই ঢাকা শহর হবে আমার। রকি, মেরে ফেল জানোয়ারটাকে। রকি ধীরে ধীরে বন্দুক শুভর দিকে তাক করে। শুভর আহত মন তাকে আর সায় দিচ্ছে না, এটাই তার পরিণতি ভেবে নিয়েছে শুভ। এমন সময় আচমকা একটি ধারালো বিলেট চক্রাকারে ঘুরতে ঘুরতে রকির বন্দুক ধরা হাতটাই চোখের পলকে কেটে ফেল। রকি আত্মচিৎকার দিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। গোল্ডেন ড্রাগনের চেহারায় পুনরায় আতঙ্কের ছাপ। আশপাশ ধোঁয়ায় ভরে গেল। ধোঁয়া থেকে বের হয়ে এলো কালো মাস্ক পরা এক রমণী। বলতে বাকি নেই, লেডি মাফিয়া কুইন তার কিংকে বাঁচাতে এসে পড়েছে। গোল্ডেন ড্রাগন চিৎকার দিয়ে হাতে বন্দুক তুলে নেয়, কিন্তু তার আগে লেডি মাফিয়া কুইন ওরফে তানিশা আরও একটি বিলেট ছুঁড়ে মারে। গোল্ডেন ড্রাগনের হালকা সরে যাওয়াতে বিলেটটা গিয়ে পিস্তলে লাগে। পিস্তলটা হাত থেকে পড়ে যায়। তানিশা শুভর কাছে গিয়ে ওর গালে হাত রাখে। শুভ ক্লান্ত দৃষ্টিতে তানিশার দিকে তাকায়। তুমি এখানে? তানিশা হেসে বলে, তুমি কি ভেবেছো আমি আমার রাজাকে এভাবে একা যুদ্ধে ছেড়ে দিব? কখনোই না। গোল্ডেন ড্রাগন হাতে একটি মেশিন গান তুলে নিয়ে ধুলোয় মধ্যে এলোপাথারি গুলি ছোড়াছুড়ি করলো। পুরো জায়গাটা মুহূর্তের মধ্যে বিধ্বস্ত হয়ে গেল। ধুলোর প্রকোপ কমতেই সেখানে কাউকে দেখা গেল না। গোল্ডেন ড্রাগন আশেপাশে তাকালো, কিন্তু লেডি মাফিয়া কুইন ও ব্ল্যাক ড্রাগনের কোনো অস্তিত্ব নেই। মাটিতে কয়েক ফোঁটা রক্তের দাগ প্রমাণ করে দিচ্ছে আহত ব্ল্যাক ড্রাগন আবারও ফিরে আসবে নতুন শক্তিতে। আর আহত শত্রুর চেয়ে ভয়ানক এই দুনিয়ায় আর কেউ নেই। ব্ল্যাক ড্রাগন এবার আর একা নয়, তার সাথে তার ভালোবাসা আছে। এবার যখন তারা আসবে, গোল্ডেন ড্রাগনের অস্তিত্ব এই পৃথিবী থেকে মুছে দিবে। নাকি গোল্ডেন ড্রাগন ব্ল্যাক ড্রাগন এবং মাফিয়া কুইনকে শেষ করবে? কি হবে? মধ্যরাতের আধারকে আলোকিত করে শহরের আনাচে কানাচে আগুন জ্বলছে। ব্ল্যাক ড্রাগনে লুকানো সম্ভাব্য সকল জায়গায় গোল্ডেন ড্রাগনের লোকেরা শুভকে খুঁজছে, কিন্তু শুভ বা ব্ল্যাক ড্রাগনের কোনো অস্তিত্বই সেখানে নেই। এটাই ব্ল্যাক ড্রাগনের বৈশিষ্ট্য, সে কোনো জায়গায় নিজের থাকার প্রমাণ রাখে না। রকি থেকে শুভর সকল আস্তানা সম্পর্কে জেনে গিয়েছে ব্ল্যাক ড্রাগন, আর সেই তথ্য অনুযায়ী সকল হাইডআউট আন্ডারগ্রাউন্ড ধ্বংস করে দেওয়া হয়েছে। গোল্ডেন ড্রাগনের এখন চিন্তা একটাই, ব্ল্যাক ড্রাগন আপাতত আহত, যত দ্রুত সম্ভব ওকে খুঁজে শেষ করে দেওয়া লাগবে, নয়তো একবার সে পুরোপুরি সুস্থ হলে তাকে আর থামানো যাবে না। তানিশা শুভকে নিচে সেফ হাউসে নিয়ে এসেছে। কেউ জানে না তানিশার সেফ হাউস কোথায়। রকি শুধু ব্ল্যাক ড্রাগনের সেফ হাউসের ঠিকানা জানত, কিন্তু লেডি মাফিয়া কুইনের সেফ হাউসের ব্যাপারে কোনো কাকপক্ষীও জানে না। শহরের মাঝ বরাবর একটি পুরনো ভিক্টোরিয়ান ডিজাইনের বাড়ি, যার একপাশে গোপন আন্ডারগ্রাউন্ড কামরা। সেখানে বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।
তানিশা তার জখম পরিষ্কার করে তাতে ব্যান্ডেজ করে দিচ্ছে। শুভ মাঝে মধ্যে ব্যথায় গুঙ্গিয়ে উঠছিল। তানিশার চোখে জল, গুলি বুক এফর ওফর করে গেছে, প্রচুর রক্ত বের হয়েছে। শুভর অবস্থা অনুযায়ী তাকে জলদি হাসপাতালে নেওয়া উচিত, কিন্তু গোল্ডেন ড্রাগনের লোকেরা ওকে পুরোপুরি শহরে কুকুরের মতো খুঁজছে। এখন সে একমাত্র এখানেই সেফ। শুভ, প্লিজ এখন কথা বলো না। তোমার কিছু হলে যে আমি মরে যাব। শুভ তার হাত ধরে রক্তাক্ত মাখা আঙ্গুলের মধ্যে শক্ত করে চেপে ধরে রাখে। শুভর জ্ঞান পুরোপুরিভাবে ফেরেনি। তানিশা তার পরিচিত এক ডাক্তারকে ফোন করে সেই অনুযায়ী তথ্য নিয়ে শুভর প্রাথমিক চিকিৎসা করেছে। শুভর ব্লাডিং আপাতত কমেছে। শুভ ঘুমাচ্ছে। তানিশা ওর মুখের দিকে তাকিয়ে আছে। তানিশা ভাবছে, শুভকে এখন কত নিষ্পাপ লাগছে। কে বলবে এই নিষ্পাপ ছেলেটা পুরো মাফিয়া জগৎ রাজত্ব করে। রাত গভীর হয়, আকাশে বৃষ্টি থামে, বজ্রপাতের শব্দ। এক মুহূর্তের জন্য ওদের চারপাশে দুনিয়া থেমে যায়। শুধু চলে দুটো হৃদয়, বেঁচে থাকার স্পন্দন, যন্ত্রণায় ছটফট করা শরীর আর প্রতিশোধের আগুনে পুড়তে থাকা দুটি আত্মা একে অন্যের ভালোবাসায় জড়িয়ে পড়ে। তানিশা শুভকে কাছে টেনে নেয়, ঠোঁটের উপর ঠোঁট। রক্ত আর বৃষ্টির গন্ধ মিলেমিশে এক অদ্ভুত উত্তাপ তৈরি করে। তানিশা শুভর কপালে চুমু দেয়। শুভ অর্ধ চেতনা অবস্থায় বলে, এই শহরটাকে বাঁচাতে হবে। তানিশা মাথা নেড়ে সম্মতি দেয়। তুমি একবার সুস্থ হও, দুজন এক হয়ে দেশকে রক্ষা করব। আমি তোমার কিছু হতে দেব না, প্রতিজ্ঞা রইল। অন্যদিকে গোল্ডেন ড্রাগনের আস্থানে রকি বসে আছে, চোখে লোভ, মনে ভয়। তার ডান হাত নেই। তানিশা ওরফে লেডি মাফিয়া কুইন তার হাত কেটে ফেলেছে। প্রচুর রক্তপাত হলো। গোল্ডেন ড্রাগনের দক্ষ চিকিৎসকনেরা তাকে দ্রুত সুস্থ করে দিয়েছে। সে এখন রাগে ফুঁসছে। গোল্ডেন ড্রাগনের চোখে মুখে আগুনের ছাপ। তার হাতের নিচ থেকে শিকার ফসকে গিয়েছে। আজ শিওর শট ছিল। এক ঢিলে দুই পাখি মারার মতো সুযোগ ভবিষ্যতে আর পাবে কিনা সন্দেহ। রকি গোল্ডেন ড্রাগনের সামনে গিয়ে বলল, বস, ব্ল্যাক ড্রাগনের আস্তানা আমি জানলেও লেডি মাফিয়া কুইনের লোকেশন আমি জানি না। আমাকে আরও সময় দিন, আমি ঠিকই ওদের বের করব আর আমার কাটা হাতের প্রতিশোধ নেব। তোর উপর ভরসা আছে আমার রকি। ব্ল্যাক ড্রাগনকে খুঁজে বের করো। যত দ্রুত ওরা শেষ হবে তত দ্রুত আমরা আমাদের গোল্ডেন প্রজেক্ট শেষ করতে পারবো। ভুলে যাবে না, এই গোল্ডেন প্রজেক্টের জন্যই আমরা বাংলাদেশকে বেছে নিয়েছি। আর ব্ল্যাক ড্রাগন থাকতে এই দেশ কখনোই আমাদের হবে না। রকি মাথা নেড়ে বলে, আমি জানি বস, এই গোল্ডেন প্রজেক্ট যতটা না আপনার জন্য দরকারি ততটাই আমার জন্যও। আমার মাথায় একটি প্ল্যান এসেছে বস। এই প্ল্যান মতো আগালে ব্ল্যাক ড্রাগন যখন ফিরে আসুক না কেন, আমাদের কাছে ওকে মাথা নত করতেই হবে। রকির শয়তানি বুদ্ধির উপর গোল্ডেন ড্রাগনের পুরো বিশ্বাস আছে। এমন কোনো নিকৃষ্ট বুদ্ধি নেই যা এই মাথা থেকে বের হয়নি এক সপ্তাহ পর। শুভ পুরোপুরিভাবে সুস্থ এখন। গত এক সপ্তাহ শুভ শান্তিতে বসতে পারেনি। প্রতিটা মিনিটে বিদ্রোহের আগুনে পড়েছে। তানিশা রুমে এসে দেখে শুভ কিছু খায়নি। এ কি, তুমি তো কিছুই খাওনি? আমার খিদে নেই। খিদে নেই বললেই কি চলবে? গত এক সপ্তাহ ধরে আমি সুস্থ হওয়ার অপেক্ষায় আছি। ব্ল্যাক ড্রাগনের সাথে পল্টি নেওয়ার কি শাস্তি হতে পারে তা রফিকে আমি দেখাবো। তুমি শান্ত হও আগে। এখন আমাদের মাথা হুটহাট করে গরম করলে হবে না। আগে আমাদের জানতে হবে গোল্ডেন ড্রাগনের আসল প্ল্যানটা কি। আমরা এটা জানি সে ভয়ানক কিছু একটা করার প্ল্যান করেছে গত 1 বছর ধরে, আর সেই প্ল্যানটাই এক্সিকিউট করতেই দেশে এসেছে। কিন্তু কি প্ল্যান করেছে তা জানি না আমরা। আমি চেয়েছিলাম ওদের প্ল্যান শুরু হওয়ার আগেই ওদের শেষ করে দিতে, কিন্তু আমি ব্যর্থ হলাম। আমার অজান্তে তারা নিশ্চয় তাদের কাজ শুরু করে দিয়েছে। করতে থাকুক না। ব্ল্যাক ড্রাগন আর লেডি মাফিয়া যখন আলাদা হয়ে কাজ করেছিল তখনই তারা কিছু করতে পারেনি, আর এবার তো আমরা এক হয়ে যুদ্ধ করব। দেখি কি করতে পারে ওরা। গোল্ডেন ড্রাগন বান্দরবনের গভীর জঙ্গলের এক গোপন ল্যাব বসিয়েছে। সেখানে বিরল ও দুর্লভ জাতের মাদকদ্রব্য উৎপন্ন হচ্ছে। তাদের এই প্রজেক্টের নামই গোল্ডেন প্রজেক্ট। কারণ পুরো দেশ বলে ভুল হবে, পুরো এশিয়ার মধ্যে শুধুমাত্র এই বাংলাদেশের বান্দরবনের এইটুকু অংশেই এই বিরল জাতের মাদকদ্রব্য উৎপাদন সম্ভব। বিগত 5 বছর ধরে বিদেশিরা এই এশিয়া চুষে বেড়াচ্ছে।
চুষে অবশেষে বান্দরবনের ভূমিতে এমন কিছু উৎপাদন করেছে যার মাধ্যমে পুরো এশিয়ার সবচেয়ে দুর্বল মাদক উৎপাদন সম্ভব। আর এই পুরো কাজের জন্য বিদেশিরা গোল্ডেন ড্রাগনের শরণাপন্ন হয়েছে। দেশে বড় বড় নেতারা এই প্রজেক্ট ইনভেস্ট করেছে। এক রাতের গোপন মিটিংয়ে গোল্ডেন ড্রাগন বলে, আজ থেকে গোল্ডেন প্রজেক্ট শুরু। এই দেশে আমরা রাজ করব। ব্ল্যাক ড্রাগন নিখোঁজ, লেডি মাফিয়া নিখোঁজ, এখনই আমাদের সময়। পাশে বসা মাফিয়া লিডার হেসে ওঠে। বৃষ্টির রাতে তানিশা ল্যাপটপ খুলে কাজ করছে, চোখের নিচে কালি, ঘুম নেই, ক্লান্ত চোখ, তবুও সে হাল ছাড়ে না। গত এক সপ্তাহ ধরে সে ঘুমায়নি। দিন রাত এক করে ডার্ক সাইড খুঁজে খুঁজে এক একটা ক্লু বের করেছে সে। একসময় সে খুশিতে উৎফুল্ল হয়ে শুভকে ডাকে। শুভ আসে। গোল্ডেন ড্রাগনের খোঁজ পাওয়া গিয়েছে। পাওয়া গেছে। বিগত কিছু মাস জুড়ে ডার্ক ওয়েবে বিভিন্ন আনাচে কানাচে অবৈধ কিছু লেনদেন ও কথাবার্তা চলছিল বাংলাদেশকে ঘিরে, কিন্তু তোমার ওপর আক্রমণ হওয়ার পরে সেটা আরও তীব্র হয়ে যায়। আমি সবার অ্যাকাউন্ট হ্যাক করে জানতে পেরেছি সবাই বান্দরবনের আশেপাশে রেয়ার মাদকদ্রব্য কেনার জন্য টাকা পাঠাচ্ছে, আর এই কাজ গোল্ডেন ড্রাগন ছাড়া কারোর হবে না। আগামী শনিবার রাতে প্রাইভেট ট্রেনে করে সব মাদক ভারতে পাচার হবে, আর ভারত থেকে অন্যান্য দেশে আমি ওদের টাইম রুট সব হ্যাক করে নিয়েছি। শুভর ঠোঁটের কোণে কুরুর হাসি রেখা ফুটে ওঠে। গোল্ডেন ড্রাগন সিট বেল্ট পরে নে, সুনামি আসছে। শনিবার মালবাহী ট্রেনে 3টি বগি ভর্তি শুধু মাদক। 4 বগি বিশিষ্ট এই প্রাইভেট মালবাহী ট্রেনের শেষ বগিতে রকি আগোটা 50 হাইলি ট্রেন্ড প্রাইভেট কমান্ডো রয়েছে। সবার হাতে সুপার মেশিন গান। গোল্ডেন ড্রাগন ওয়াকিটকির সাহায্যে রকির সাথে যোগাযোগ করছে। রকি, খুব সাবধানে থাকবি। এই একটি মাত্র ডিল আমাদের পুরো ভবিষ্যৎ পাল্টে দিতে পারে, তাই কোনো নড়চড় যেন না হয়। কোনো চিন্তা করবেন না বস, এই রকি থাকতে এই মালে কেউ হাত দেওয়ার সাহস পাবে না। কিন্তু রকি জানে না তার মাথায় উপরে মৃত্যু ঘুরপাক খাচ্ছে। ওদের ট্রেনকে ফলো করছে একটি মিনি প্লেন। প্লেনটি একেবারেই ট্রেনের ছাদ বরাবর আকাশে উঠছে। প্লেনের দরজা খুলে শুভ বেরিয়ে এসে ট্রেনের ছাদ লক্ষ্য করে লাফ দিল। আকাশে উঠতে উঠতে পিঠের প্যারাশুট খুলে ট্রেনের ছাদে ল্যান্ড করলো। ছাদে কিছু একটা শব্দ শুনতে পেল রকি। গিয়ে দেখতো ছাদে কি হচ্ছে। দুজন সোলজার বগি পেয়ে ট্রেনের ছাদে উঠল। রকি অপেক্ষা করছে ওদের ফেরার, কিন্তু 2 মিনিট চলে যাওয়ার পরও সেখানে ওদের ফেরার নামগন্ধ নেই। রকি মনে সন্দেহ জাগে। বি অ্যালার্ট গাইস। রকির কথা শেষ না হতেই ছাদে গুলির শব্দ শোনা গেল। যে দুজনকে রকি পাঠিয়েছিল সে দুজনকে সে ট্রেনের জানালা দিয়ে পড়ে যেতে দেখল। রকির আদেশ পাওয়া মাত্রই আরও 10 জন ছুটে গেল, কিন্তু তারা গিয়ে কাউকে পেল না। হঠাৎ ট্রেনের লাইট অন হওয়া শুরু করলো। ইলেকট্রিক মিটার চেক কর। কথা শেষ হওয়ার সাথে সাথে ট্রেন থেমে গেল। রকির মাথায় চিন্তা ঢুকে গেল। জলদি ড্রাইভারের বগিতে চা। 10 জন বগিতে চলে গেল। হঠাৎ রকি তার পেছনে বগি, অর্থাৎ যে বগিতে মাল রাখা আছে সেই বগি থেকে কিছু পোড়ার গন্ধ পেল। রকির মনে ভয় ঢুকে গেল। সে জলদি তার লোক নিয়ে সেই বগিতে গেল। গিয়ে দেখলো বগির সব মাল দাউ দাউ করে পড়ছে। মাদকের গন্ধে চারিদিক ভো ভো করছে। আগুনের এত তাপের কারণে কেউ কাছেও ঘেঁষতে পারছে না। চোখের সামনে নিজের এতদিনের স্বপ্নকে পুড়ে ছারখার হতে দেখে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারল না। জোরে জোরে চিৎকার করে উঠল। এটা তো চিৎকারের সবে শুরু হলো রকি, এখনো তো আরো অনেক কিছুই দেখার বাকি আছে। রকির চিৎকারকে ছাপিয়ে শুভর কথা ভেসে এলো। রকির সামনে তাকিয়ে দেখলো আগুনের ভেতর থেকে শুভ লাফিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। রকি ভয়ে 2 কদম পিছিয়ে চলে গেল। রকির লোকেরা শুভর দিকে বন্দুক তাক করলো। এ কি রকি, নিজের বসকে দেখে এভাবে ভয়ে পিছুলে চলবে? আমি বেঁচে আছি রেখে জড়িয়ে ধরবি না? তুই? আপনি থেকে তুই হয়ে গেলাম, এমন শিক্ষা দিয়েছি আমি তোকে। তোকে ছাড়বো না আমি। তুই আমার তিলে তিলে দাঁড় করা স্বপ্ন পুড়িয়ে ছাড়খাড় করে দিয়েছিস। রকি ওর লোকেদের উদ্দেশ্যে বলল, খতম করে দে ওকে। রকির লোকেরা বন্দুক চালানোর আগে ট্রেন সজোরে কেঁপে উঠল। মাদক ভর্তি বাকি 2টো বগি বিস্ফোরণ হয়ে উড়ে গিয়েছে। শুভ আগে থেকেই ওগুলোতে বোম ফিট করে রেখেছিল। বিস্ফোরণের ফলে তাদের বগিটাও বিধ্বস্ত হয়ে যায়। সবাই ছিটকে গিয়ে ভেতরে বগিতে পড়ে। চারিদিকে ধুলোয় ভরে গিয়েছে। রকি কাশতে কাশতে আশেপাশে তাকায়, কিন্তু অন্ধকারে কিছুই দেখতে পায় না। রকির লোকেরা লেজার লাইট চালু করে শুভকে খুঁজতে শুরু করলো।
জানোয়ারটাকে দেখা মাত্রই শেষ করে দিবি। হঠাৎ সবার সামনে শুভ চলে আসে, আবারও মুহূর্তের মধ্যেই ধুয়েই হারিয়ে যায়। সবাই এলোপাথারি গুলি করতে লাগে। শুভ একজনের পেছনে এসে তার চাইনিজ কুড়াল বের করে মুহূর্তের মধ্যেই মাথা ঘাট থেকে আলাদা করে ফেলে। ধুলোর প্রকোপ যত কমতে থাকে, শুভ একে একে সবার হাত পা শরীর থেকে আলাদা করে ফেলে। শুভর মাঝে তার আগের হিংস্র জানোয়ার জেগে উঠেছে। ধুলোর প্রকোপ কমতে রকি তার চারপাশে রক্তের বন্যা বইয়ে যেতে দেখল। কারোর হাত নেই তো কারোর পা নেই। এতক্ষণ শুধু সে তার লোকেদের আর্তনাদ শুনেছে, এখন সে সাক্ষাৎ সবার পরিণাম দেখতে পেল। রকি বুঝতে পেরেছে ব্ল্যাক ড্রাগন তার আসল রূপে ফিরে এসেছে। সে দৌড়ে ট্রেন থেকে নেমে পালানোর চেষ্টা করলো, কিন্তু শুভ লাফিয়ে লাথি মারল ওর পিঠে। রকি মাটিতে পড়ে গেল। আমাকে ক্ষমা করে দেন বস, আমি টাকার লোভে অন্ধ হয়ে আপনার সাথে বিশ্বাসঘাতকতা করেছি, আমার ভুল হয়ে গিয়েছে। তুই এত বছর আমার সাথে থেকে আমাকে এতটুকু চিনলি না যে ব্ল্যাক ড্রাগনের সাথে বিশ্বাসঘাতকতা মানে সরাসরি মৃত্যুকে আহ্বান করা। শুভ রকির পায়ে পা রেখে নিজের চাইনিজ কুড়ালটা শক্ত করে ধরে। কুড়ালে এখনো গোটা 40 মানুষের রক্ত লেগে আছে। শুভ রকিকে উদ্দেশ্য করে কুড়াল চালাতেই রকি বলে ওঠে, আপনার বাবা মা গোল্ডেন ড্রাগনের জিম্মিতে। শুভর হাত থেমে যায়। রকি মুখে বিজয় হাসি। শুভ ভুরু কুচকে তাকায়। আমাকে যদি মেরে ফেলেন তাহলে ওদিকে গোল্ডেন ড্রাগন আপনার বাবা মাকে মেরে ফেলবে। শুভ চিন্তায় ডুবে যায়। শুভকে চিন্তায় ডুবে যেতে দেখে রকির মুখে বিজয়ের হাসি ফুটে ওঠে, কিন্তু রকির মুখের হাসি গায়েব হয়ে যায় যখন শুভর ঠোঁটের কোণে হাসি রেখা ফুটে ওঠে। ব্ল্যাক ফরেস্ট শুভর গোল্ডেন ড্রাগন বসে হুক্কা টানছে। তার শরীরে টান টান উত্তেজনা। রাগে শরীর কাঁপছে, চোখ রক্তিম বর্ণ ধারণ করেছে। তার এত বছরের পরিকল্পনা ব্ল্যাক ড্রাগন চোখের নিমিষেই শেষ করে ফেলেছে। এবার সেও ব্ল্যাক ড্রাগনকে শেষ করে দিয়েই দম ফেলবে। শুভ একা হেঁটে আসছে। দুই পাশ দিয়ে গোল্ডেন ড্রাগনের লোকেরা বন্দুক হাতে ওকে পাহারা দিয়ে আনছে। কিছুক্ষণ আগে গোল্ডেন ড্রাগন শুভকে কল দিয়ে ওর বাবা মায়ের পরিবর্তে রফিককে চায়, কারণ রফিক গোল্ডেন ড্রাগনের সব মাস্টার প্ল্যানের ক্রিয়েটর। ও না থাকলে গোল্ডেন ড্রাগনের ভবিষ্যৎ সকল প্ল্যান নষ্ট হয়ে যাবে। শুভ গোল্ডেন ড্রাগনে কয়েক ফুট দূরে এসে থামে। গোল্ডেন ড্রাগন গর্জে ওঠে, তুই একা কেন এসেছিস? রকি কোথায়? আগে বল, আমার মা বাবা কোথায়? ওভার স্মার্টনেস দেখাবি না। রকিকে ফেরত দে, নইলে তোর বাবা মায়ের কাটা মুন্ডু দেখতে পারবি। শুভ একটা হাসি দেয়। তোর রকি কে লাগবে তাই তো? এই নে তাহলে তোর রকি। কথাটা শেষ করে শুভ তার কোমরে ঝোলানো থাকা ব্যাগটা ছুঁড়ে মারে গোল্ডেন ড্রাগনের উদ্দেশ্যে। ব্যাগ থেকে উড়ন্ত অবস্থায় রকির মাথা গোল্ডেন ড্রাগনের পায়ের কাছে গিয়ে পড়ে। রকির চোখ উপড়ে ফেলা হয়েছে। এমন বিভৎস দৃশ্য দেখে গোল্ডেন ড্রাগন 2 কদম পিছু হাঁটে। গোল্ডেন ড্রাগন হাঁটু গেয়ে কান্নায় ভেঙে পড়ল। শুভ হালকা হেসে বলল, তুই কি ভেবেছিলি তোরা বাবা ছেলে আমার সাথে গেম খেলবি আর আমি জানবো না? আমি হলাম দ্য গ্রেট ব্ল্যাক ড্রাগন, যার কথায় প্রো মাফিয়া জগৎ উঠবস করে। আর তোরা নাকি আমাকে ব্ল্যাকমেল করিস? আরে আমি আগেই আমার বাবা মাকে সেফ জোনে পাঠিয়ে রেখেছি, যেখানে তোদের বাপ ছেলের নজর তো দূরে থাক, চিন্তাও আসবে না। আর রকি যে তোর ছেলে তা আমি আমার উপর অ্যাটাকের পরই জানতে পারি। আমি শুধু অপেক্ষায় ছিলাম একটা মোক্ষম সুযোগের। আজই সেই সুযোগ। গোল্ডেন ড্রাগন কান্না ও রাগ মিশ্রিত গলায় বলল, তুই আমার বংশের প্রদীপ নিভিয়ে ফেলেছিস কুত্তার বাচ্চা। এবার তোকে খুদ আজরাইল এসেও বাঁচাতে পারবে না। সবে শুভর দিকে বন্দুক তাক করে দাঁড়ালো, কিন্তু শুভ কি জিনিস তা হয়তো এরা ভুলে গিয়েছে। শুভ হলো এমন এক হিংস্র জানোয়ার যার প্রতিটা কদমে বুলেটের থেকেও দ্বিগুণ গতিতে চলে। শুভর হাতে উঠে এলো এক পিও চাইনিজ কুড়াল। সে প্রথমে তার পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনের হাত কেটে শূন্যে ভাসিয়ে দিল চোখের পলকেই। তারপরেই তার পেছনে থাকা কয়েকজনের গলায় স্লাইস দিল। মুহূর্তেই মধ্যে সবুজে ঘেরা জঙ্গলটা রক্তিম হয়ে গেল। শুভর রক্তে ভেজা শরীর আর শক্ত করে ধরে থাকা রক্তের লাল কুড়াল হাতে ধরে গোল্ডেন ড্রাগনের সামনে এসে দাঁড়ালো। ওর শরীরটা থেকে রক্ত চুইয়ে চুইয়ে পড়ছে, কিন্তু এই রক্ত ওর না, বরং গোটা 30 কিছু বেজন্মার। কষ্ট পেয়ে কি লাভ? তুই বরং খুশি হয়ে যা, তোকে এখন তোর ছেলের কাছেই পাঠিয়ে দেব। শুভ কুড়াল উঠে কোপ দেওয়ার জন্য প্রস্তুত। আচমকা পেছন থেকে একটি গুলি এসে শুভর পিঠে বিঁধল। শুভ ধাক্কা সামলাতে না পেরে গোল্ডেন ড্রাগনের দিকে এগিয়ে যায়।
গোল্ডেন ড্রাগন সর্বোচ্চ শক্তিতে শুভর বুকে ঘুষি মারে। শুভ কয়েক ফুট উড়ে গিয়ে মাটিতে পড়ে। শুভ ক্লান্ত দৃষ্টিতে দেখে একজন মহিলা বন্দুক হাতে দাঁড়িয়ে তার দিকেই আসছে। যতই এগিয়ে আসছে ততই তার মুখ পরিষ্কার হচ্ছে। মহিলাটির চেহারা শুভ চোখে সম্পূর্ণ দৃশ্যমান হওয়ার পর শুভর দুনিয়ায় যেন পাল্টে গেল। নাদিয়া তাসনিম ওরফে শুভর মাও গোল্ডেন ড্রাগনের দলে। মা, গোল্ডেন ড্রাগন এসে বিদ্যুতের গতিতে শুভর বুকে লাথি মারে। শুভ আরও কয়েক কদম পিছিয়ে গিয়ে পড়ে। কার মা? কিসের মা? আমার একটা মাত্রই ছেলে আছে, আর ওর নাম রকি। নাদিয়া তাসনিম গোল্ডেন ড্রাগনের বুকে কান্নায় ভেঙে পড়ে। তুই একটি মাকে তার ছেলের কাঁথা মাথা দেখিয়েছিস, তোকে আমি ছাড়বো না। কিন্তু কেন মা, কেন করলে এসব? আমি তোর মা নই, তুই হলি তোর বাবার অবৈধ সন্তান, বুঝলি? আমি তোর বাবাকে বিয়ে করেছিলাম আর কোম্পানির আর টাকার লোভে, কিন্তু সে কখনোই আমাকে তার ব্যবসার পার্টনার বানাতে রাজি হয়নি। পরবর্তীতে তোর বাবাকে ডিভোর্স দিয়ে আমি গোল্ডেন ড্রাগনের সাথে বেরিয়ে পড়ি। আমার দরকার ছিল অফুরন্ত টাকার ক্ষমতা, যা তোর বাবার সাথে থাকলে জীবনেও পেতাম না। এত বছর পর ফিরে আসলাম যখন দেখলাম তোর বাবার কোম্পানি দেশে ও বিদেশে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে আর আমাদের কাজেও বাধা সৃষ্টি করছে। আবার তোর বাবাকে প্রেমের জালে ফেলতে চেয়েছিলাম, কিন্তু এবার সে আমাকে অস্বীকার করে, তাই জোর করেই তোর বাবার থেকে কোম্পানিটা ছিনিয়ে নিয়েছিলাম। কিন্তু তুই এত বছর পর আদর্শ ছেলের মতো এসে তোর বাবার ব্যবসাকে বাঁচিয়ে নিয়েছিস, কিন্তু কী লাভ হলো? শেষমেশ তো কোম্পানির কাগজ আমার হাতেই দিলি তুই। আর এখন যখন আমরা আমাদের লক্ষ্য চরম পর্যায়ে ছিলাম, তুই আবার এসে সব কিছু নষ্ট করে দিলি। আমার একমাত্র ছেলে রকিকে মেরে ফেললি তুই, হারামজাদা। শুধু শুধু শুনে যাচ্ছিল। তোর চোখের কোণে পানি জমে গিয়েছে। নাদিয়া তাসনিম বন্দুক তাকলো শুভর দিকে। যেই টিকার টানবে অমনি তানিশা গাছের উপর থেকে স্নাইপার দিয়ে গুলি ছুড়ল। এক গুলিতেই নাদিয়ার কপাল এফর ওফর হলো। গোল্ডেন ড্রাগন কিছু বুঝে ওঠার আগেই শুভ চাইনিজ গোলটা শক্ত করে ধরে এক লাফ দিয়ে গোল্ডেন ড্রাগনের মাথা থেকে শরীর আলাদা করে ফেল। শুভ ক্লান্ত সৈনিক নাদিয়া ও গোল্ডেন ড্রাগনের লাশের দিকে তাকিয়ে বলল, শত্রু আমার যত কাছেরই হোক না কেন, আজরাইল হয়ে তার জান কবজ করব আমি। শুভ তানিশার কাঁধে ভর দিয়ে হাঁটতে লাগলো নতুন দিগন্তের উদ্দেশ্যে। তাদের এবার অনেক কাজ, তাদের নতুন জীবন, নতুন সংসার শুরু করার সময় এবার। তবে যখনই মাফিয়া ওয়ার্ল্ড মাথাচাড়া দিয়ে উঠবে, দেশকে গ্রাস করতে যাবে, ঠিক তখনই দুনিয়ার শেষ প্রান্ত থেকে ব্ল্যাক ড্রাগন ও লেডি মাফিয়া কুইন আসবে নিজের দেশকে রক্ষা করতে। দেশের প্রশাসন এখনও ব্ল্যাক ড্রাগন ও লেডি মাফিয়া কুইনকে খুঁজছে, কিন্তু তারা দুজনে কোথায় আছে কেউ জানে না। তবে সবাই জানে দেশ বিপদে পড়লেই ওরা সুনামি হয়ে আসবে আর রক্তের বন্যা বইয়ে ফেলবে শহরটাতে। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম নতুন নতুন মাফিয়া এবং রহস্যময় গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।